হ্যালো, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আমি অভিনেতা ফরহাদ লিমন চৌধুরী, চৌধুরী টকিজ নামের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে বিশেষ ব্যক্তি, যে বিশেষ মানুষটি আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, আমার এই অনুষ্ঠানে আমার সাথে আড্ডায় আলাপনে কথা বলতে রাজি হয়েছেন, তিনি নিজেকে নাট্য শ্রমিক বলেই পরিচয় দিতে পছন্দ করেন। তিনি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা, আমাদের সবার প্রিয় স্বাধীন খসরু ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিমন, কি অবস্থা? ভালো আছো তুমি? জি ভাইয়া, আপনি ভালো আছেন ভাইয়া? এই তো আপনাকে আলহামদুলিল্লাহ আছি। অনেকদিন পরে দেখলাম ভাইয়া। হুম হুম অনেকদিন পর। কারণ আমি তো এখন তো ইউকে তে আছি, আসা যাওয়া করি, আর প্যান্ডামিকের কারণে যাওয়া হচ্ছে না। এই যে ঈদের অনেক কাজ ছিল, আরো ছবির কাজ আছে, যেতে পারছি না। আমি লাস্ট গিয়ে আসছি গত বছরের অক্টোবরে 570 ছবিটি শেষ করে আসলাম। ওইটা আর পোস্ট প্রোডাকশন হয়ে গেছে, ডাবিং বাকি আছে। তো এই প্যান্ডামিকের কারণে তো এখন আর মুভ করা যাচ্ছে না। আদারওয়াইজ আমি এখানে থাকলে, এখানে ফ্যামিলি এখানে, তো বাচ্চারা এখানে, আমার প্ল্যান ছিল যে স্পেসিফিক কিছু কাজ করব, পছন্দ মতো ছবির কাজ করব, আর 2 ঈদে গিয়ে কিছু নাটক করে আসবো। কারণ আমার যারা ভক্ত আছে, আমি নিজেও মিস করি, আর আমারও যারা ভক্ত আছে এরাও খুবই মিস করে যে আমি যেন অফ হয়ে না যাই, নতুন কাজ পাচ্ছে না। তো এইটা তো প্যান্ডামিকের কারণে, মহামারীর কারণে ওই ইয়েটা হচ্ছে না, যাওয়া আসাটা কম হচ্ছে। ভাইয়া আজকে আসলে ওই ফর্মাল ইন্টারভিউ টোনে যাব না, ওই ধরনের হয়তো আপনি এক জীবনে বহু ফেস করেছেন। আমি আপনাকে কিছু আড্ডার টোনে কিছু কোশ্চেন করব। আমি আসলে বেসিক্যালি স্মৃতিচারণটা চাইছি, যে আপনার এই জীবনে অনেক রকম স্মৃতি আছে, অনেক রকম অভিজ্ঞতা আছে। ওই অভিজ্ঞতাগুলো যদি এই অনুষ্ঠানটা যারা দেখছেন সেই দর্শকদের সাথে যদি একটু শেয়ার করেন, আমার মনে হয় আমরা সবাই খুব শুনে উপকৃত হব বা আমাদের ভালো লাগবে। তো শুরু করতে স্মৃতিচারণ পারি ভাইয়া? হ্যাঁ, করো। ভাইয়া কি বলছিলেন স্মৃতিচারণ নিয়ে? না, স্মৃতিচারণে যে এটা কথা বলা, অনেক স্মৃতি তো আছে সবারই, তোমারও আছে। তুমি একজন অভিনেতা, ভালো অভিনেতা। তোমার সাথে তো আমার খুব বেশি কাজ হয়নি, তারপরেও একটা না দুইটা কাজ হয়েছে। তোমার লেখাই একটা স্ক্রিপ্ট ছিল আমার মনে হয় প্রথম, যেটা ওই আলসা আইলশে যে আইলশে ছিল, আইলশে জি জি, আলসে। অনেক হ্যাঁ আগের হ্যাঁ, কথা দাদা, অনেক এইটা আগের কথা দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো অভিনয় করো, ভালো লেখো, and তোমার সেন্স অফ হিউমার খুবই ভালো, and তুমি আমার পছন্দের একজন মানুষ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ দাদা। আপনি আমার, শুধু আমার না, আপনি আমাদের পুরো ইন্ডাস্ট্রি সবার খুব পছন্দের মানুষ। তো আপনি যে আমার আমন্ত্রণে সাড়া দিয়েছেন, এই জন্য দাদা আমি আপনাকে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আড্ডায় আলাপনটা আমি শুরু করি তাহলে দাদা। হুম 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 দাদা একদম প্রথম দিকের কিছু ব্যাপার জানতে চাই, যে আপনার ভিতরে যে শিল্পের পোকাটা, এই যে সৃজনশীল কাজের যে একটা ক্ষুধা, আকাঙ্ক্ষা, এটা কিভাবে শুরু হয়েছিল? একটু গোড়ার দিকের গল্প যদি শুনতে চাই। এইটা আমি তোমাকে বলি, এইটা ছিল কিভাবে হয়েছে এটা বলতে পারবো না। এটা ন্যাচারালি, কারণ আমার ফ্যামিলিতে, আমার আশেপাশে, মানে এই লাইনে, মিডিয়া লাইনে, অভিনয় মানে ক্রিয়েটিভ লাইনে কেউ ছিল না, আর কেউ আমাকে এনকারেজও করে নাই। এটা ন্যাচারালি আমার থেকেই, আমি নিজের থেকেই শুরু করি। বাংলাদেশে থাকতে তো আমি চলে আসি, মানে খুব ছোট না, কি বলবো, কৈশোরে চলে আসি আমি ইউকেতে মা বাবার সাথে। আসার পরে এইখান থেকেই আমার শুরু। কিন্তু বাংলাদেশে যখন ছিলাম, প্রাইমারি স্কুল, হাই স্কুলে নাটক করা হতো। আমাদের হাই স্কুলে যে স্কুল শুরুর আগে যে জাতীয় সঙ্গীত করানো হতো স্কুলের মাঠে, ওইটাতে আমাকে স্যার লিড মানে করতে চাইতেন। আমি প্রায় সময়টা লিড ইয়ে করতাম, আর নাটক করতাম, প্রচুর সিনেমা দেখতাম, এই আর কি। আর এখানে আসার পরে আমি নিজের থেকেই ইনভলভ হই ইউথ থিয়েটারের সাথে। স্থানীয় এখানকার মেইন স্ট্রিম একটা থিয়েটার, হাফ মুন, ওদের ইউথ থিয়েটার সাথে ওয়ার্কশপ করা শুরু করি, ওদের সাথে নাটক করা শুরু করি। তারপরে নাটকের কোর্স, নাটকের উপরেই লেখাপড়া, মানে এক ধরনের মানে নেশা, পাগলের মতো নেশা হয়ে যায় এই অভিনয়ের উপরে, থিয়েটারের উপরে। তারপরে ওখান থেকেই শুরু, নেশার থেকে পেশাও বলা যায়, যেটা তুমি বলেছো। আমি এটা সবসময় বিশ্বাস করি। আমাকে যখন বাংলাদেশেও কোনো টক শোতে যেতাম, নিয়ে যেতাম, জনপ্রিয় স্টার বলা হতো, আমি বলতাম না, এটা আমি শ্রমিক মনে করি আমাকে। আমি গর্ববোধ করি একজন নাট্য শ্রমিক হিসাবে পরিচয় দিতে, অন্য কিছু না। আমিও একজন সাধারণ মানুষ,
এই আর কি, এইভাবেই শুরু, এইভাবেই চাই শেষ হোক যতদিন আছি। দাদা, আপনার ওই যে থিয়েটারের টাইমটা যদি আমাদেরকে একটু বলেন, মানে এটা ঠিক কতদিনের ছিল বা এখনো সম্পৃক্ত আছেন কিনা, থিয়েটার বা মঞ্চের যে সম্পৃক্ততাটা, এটা কতদিন আগে শুরু হয়েছিল আর এখনো আছে কিনা, বা কতদিন আগে শেষ হয়েছে? আমি এটা থিয়েটারের সাথে ইনভলভ হই 90s পরের থেকে। এইখানে ইউথ থিয়েটার, তারপরে মেইন স্ট্রিম থিয়েটার, তারপরে ড্রামা, অনেকগুলো শর্ট কোর্স করি, ওয়ার্কশপ করি। এর মধ্যে আমাদের উপমহাদেশেরও একজন আমার খুব প্রিয় নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব, ওনার সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়। তুমি চিনবা, সবাই চিনবেন যারা শুনছেন। ওনার নাম হচ্ছে বাদল সরকার। উনি আমার একজন প্রিয় নাট্যকার। হ্যাঁ হ্যাঁ, উনি প্রায় আগে থিয়েটার আমরা শুনেছি, থিয়েটার সম্পর্কে। উনার যে থিয়েটারের ধারা, এটা হলো থার্ড থিয়েটার। তো উনার একটা নাটকও করি আমরা ইংলিশে। এটা ছিল, বাংলা ভার্সন হচ্ছে মিছিল, আর ইংলিশ ভার্সন হচ্ছে প্রসেশন। ওই সময় আমাদের একজন নাট্য ব্যক্তিত্ব, ওনার কাছে আমি অনেক কিছু শিখেছি। বাহারউদ্দিন খেলন, লোকনাট্য দলের লিয়াকত আলী লাকি ভাইয়ের সাথে ওনারা ছিলেন। তো খেলন ভাই এখানে ছিলেন লন্ডনে। তো ওই সময় খেলন ভাই আমরা একসাথে নাটক করতাম। ওই সময় বাদল সরকার লন্ডনে আসেন ওয়েস্ট এন্ড থিয়েটারের জন্য ওই ওয়ার্কশপ করাতে। উনি প্রায়ই আসতেন। তো ইংলিশ পার্টিসিপেন্টস, ইংলিশরাই যারা থিয়েটারের, তারাই ওনার ওয়ার্কশপ করতো। তো আমারও এই সুযোগটা হয়, 3 দিনের একটা ওয়ার্কশপ করি। তারপরে আমরা ওনার ওই প্রসেশন নাটকটা করছিলাম। উনি একদিন আমাদের রিহার্সেলে এসেও ওই একটা ওয়ার্কশপ করান। আর এমনিতেও আমি ওই কন্টিনিউয়াস ওয়ার্কশপ কোর্স করা শুরু করি। এর মধ্যে বড় একজন আমাদের এখানকার অভিনেতা, সবাই চিনবে, স্যার মাইকেল কেইন। ওনার সাথেও আমি 3 দিনের একটা ওয়ার্কশপ করি। একটা ছিল একদিনের ছিল মাইক্রোফোন অ্যাক্টিং, আর একটা ছিল স্টেজ অ্যাক্টিং, আর একটা ছিল ক্যামেরা অ্যাক্টিং। 3 দিনে 3টা ওয়ার্কশপ উনি করান। তো এইটাও করার আমার সুযোগ হয়। এই আর কি। তারপরে তো আমি গ্রাজুয়েশন করি নাটকের উপরে। আর আমার প্রফেশনালি থিয়েটার দিয়ে এইখানে মেইন স্ট্রিমে ইংলিশ থিয়েটার আমার শুরু হয় এটা 1992-তে। ওই সময় আমি এইখানকার লিস্টেড আর্টিস্ট হই, যেটাকে বলে ইকুইটি মেম্বার। এটা হচ্ছে ব্রিটিশ অ্যাক্টরস ইকুইটি অ্যাসোসিয়েশন। ওই আমার শুরু হয়। তারপরই আমরা হাঙ্গেরিতে যাই, বুডাপেস্টে। এটা ছিল ফ্যামিলি ইন টার্মোইল, একটা ওয়ার্ল্ড কনফারেন্স। এটা ছিল ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি বুডাপেস্টে। ওইখানে পৃথিবীর বিশিষ্ট সাইকিয়াট্রিস্টরা এখানে ছিলেন। এটা ওয়ার্ল্ড কনফারেন্স ছিল। তো আমরা লন্ডন থেকে যাই, 3 জনের একটা টিম। তো যতটা সেমিনার ছিল আমরা উই হ্যাড টু অ্যাটেন্ড অল দ্য সেমিনারে অ্যাটেন্ড করি। তারপরে আমরা একটা ওয়ার্কশপ করাই সবাইকে নিয়ে, আর একটা প্রেজেন্টেশন আমরা প্রেজেন্ট করি ওই সাইকিয়াট্রিস্টদের জন্য আর ওনাদের সাথে। তারপরে যাই সিঙ্গাপুরে ছিল ফাইন আর্টসের স্টুডেন্টদের উপরে। তারপরে ওখান থেকে যাই ঢাকা গিয়ে গ্রুপ থিয়েটারের সাথে 3 সপ্তাহের একটা ওয়ার্কশপ আমরা করাই। এটাতে ঢাকায় যতটা থিয়েটার আছে সব থিয়েটারের থাকেন, ওই যে 2 জন করে পার্টিসিপেন্টস প্রত্যেকটা গ্রুপের। তারপরে চিটং থিয়েটার থেকে থাকেন, সিলেট থেকে 2 জন আসেন। তো এটা ব্রিটিশ কাউন্সিল অডিটোরিয়ামে আমরা ওয়ার্কশপটা করাই, তারপরে একটা প্রেজেন্টেশন হয়। তো ওই সময় আমার সৌভাগ্য হয়, আমি বাংলাদেশের সিনিয়র যারা ছিলেন, যেমন বাচ্চু ভাই তখন ছিলেন গ্রুপ থিয়েটারের সভাপতি, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় দুলালদা সেক্রেটারি, হামিদ ভাই তখন দৃষ্টিকোণ নামে একটা অনুষ্ঠান করেন বিটিভির প্রডিউসার, কামালউদ্দিন নীলু, মোহামিদ হ্যাঁ। তারপরে কামালউদ্দিন নীলু, উনি চিটং থিয়েটারের, উনার সাথে পরিচয় হয়। জামিল আহমেদের সাথে পরিচয় হয়, মমতাজউদ্দিন আহমেদ স্যারের সাথে পরিচয় হয়। ওই সময় মেইনলি আমাদের যারা রামেন্দুদা, ফেরদৌসী মজুমদার, আমরা গিয়ে রামেন্দুদাদের একটা স্কুল ছিল, আব্দুল্লাহ মামুন, শ্রদ্ধেয় মামুন ভাইও তখন বিটিভির প্রডিউসার। মামুন ভাই থিয়েটার স্কুল, ওই যে হোলি ফ্যামিলির পাশে, ওটাতে গিয়েও আমরা ওই ব্রিটিশ কাউন্সিলের প্রেজেন্টেশন ওয়ার্কশপের পরে একদিন আমরা ক্লাস করাই ওই থিয়েটার স্কুলে। তখন ত্রোপারা স্কুলে আছে তখন। তো এই সময় আমার হয় কি, আমি
এত উজ্জীবিত হই। এইখানে লন্ডনে যেটা আমি তোমাকে বলি, আমি থিয়েটার ড্রামা নিয়ে স্টাডি করেছি। আমার সারাউন্ডিং যারা সবাই প্রফেশনাল, এডুকেটেড, কেউ ডাক্তার, কেউ প্রফেসর, এইরকমও মানে বিভিন্ন প্রফেশনের লোকজন আছে। যখন আড্ডা দিতাম তখন কারোর সাথে আমি থিয়েটার নিয়ে কথা বলতে পারতাম না, আমার সাবজেক্ট আমি শেয়ার করতে পারতাম না। আমার সাবজেক্ট আমি শেয়ার করতাম, আড্ডা মারতাম। আমাদের লন্ডনে একটা জায়গা আছে, শিল্পীদের জায়গা, এটা কভেন্ট গার্ডেন, ওইখানে যেতাম। ইংলিশদের সাথে, আমার কলিগদের সাথে আমি ইয়ে করতাম। তখন বাঙালি কেউ ছিল না থিয়েটারে, মেইন স্ট্রিমে, এখন আছে কয়েকজন। তো বাংলাদেশে আমি যখন যাই, এই যে লোকজনের কথা বললাম, ওনারা এত স্নেহ করলো আমাকে, এত উৎসাহ দিল এক একজন। ইভেন আমাকে বাচ্চু ভাইয়ের মতো মানুষও বলছিলেন, স্বাধীন তুমি যেহেতু গ্রাজুয়েশন করেছো, তুমি আরো কিছু লেখাপড়া করো। আমাদের তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, চিটাগং ইউনিভার্সিটিতে ড্রামা ডিপার্টমেন্ট হয়ে গেছে, ঢাকাতে হয়, ঢাকা ইউনিভার্সিটি হয় নাই, হয়ে যাবে, তুমি শিক্ষকতায় আসো, আমাদের তো কোনো ইনস্টিটিউট নাই। এই আমি বললাম না, আমার অভিনয়ের নেশা, আমি শিক্ষকতা আমার নেশা না। তো এই উনাদেরকে পেয়ে আর হাজার হাজার থিয়েটারের মানুষের সাথে আমার পরিচয় হলো, অনেকগুলো নাটক দেখতে পেলাম। যেমন মামুন ভাই নিয়ে গেলেন থিয়েটারে, তখন হচ্ছে দেশের মানুষ। তারপরে মামুনুর রশিদ ভাইয়ের হচ্ছে লেবেদেফ, আরণ্যক থেকে হচ্ছে। তারপরে ঢাকা নাট্যমের নাটক। তারপরে নাট্যচক্রের মোহামিদ ভাই দের নাটক ছিল, মলিয়ের একটা নাটক ছিল বদ্যন্নক। মানে প্রচুর নাটক আমি দেখলাম। হ্যাঁ, ব্রেইলি রোডে প্রচুর নাটক দেখলাম, সবার সাথে পরিচয় হলো। মনে হলো যে আমার সাথে তো আমি একা না। লন্ডনে যেটা আমি একা ফিল করতাম, যে থিয়েটার নিয়ে, ড্রামা নিয়ে, অভিনয় নিয়ে কারোর সাথে আমি শেয়ার করতে পারি না, কিন্তু ঢাকায় গিয়ে এই মানুষগুলাকে পেয়ে দেখলাম হাজার হাজার মানুষ, যে আমি একা না, প্রচুর মানুষ আমার সাথে আছে। তো এইটা আমার জন্য ছিল কি বলবো তোমাকে, ইন্সপায়ারিং একটা ব্যাপার। আরো উজ্জীবিত করলো, আমি আরো সাহস পেলাম। এই তারপর ওই সময় ওই ট্রিপটাতে আমার বাংলাদেশের সাথে প্রফেশনাল মানুষদের সাথে, যাদেরকে আমি কল্পনাও করতে পারি না ওনাদের সাথে উঠা বসা করতে পারবো, ওনারা এত স্নেহ করবেন, ওনাদের সান্নিধ্য পাবো, ওনাদের সাথে আমার কন্টাক্ট হলো। তারপরে এই যে কাজের ধারা শুরু হলো। তারপরে তো তুমি জানো আমি বাংলাদেশে চলেই গেলাম, কি একটা না আমি 12 বছর বাংলাদেশে থাকলাম, লন্ডনে আসিনি। দাদা মনে পড়ে, আপনি কি আমারটা শুনতে পাচ্ছেন দাদা আমার কথা? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার, বলো। আচ্ছা দাদা, আমার যতটুকু মনে পড়ে, আপনি শুটিং এর টাইমে বলেছিলেন, বিভিন্ন যখন আপনার সাথে আগে কাজ হতো তখন একটা জিনিস শুনেছিলেন যে বাংলাদেশে এইডস নিয়ে ক্যাম্পেইনের কি যেন একটা বিষয়, যে আপনি সংগঠক হিসেবেও মানে বেশ কিছুদিন বাংলাদেশে কাজ করেছিলেন। ওইটা যদি একটু বলতেন দাদা। মানে এইডস তখনও বাংলাদেশে মনে হয় বা এশিয়াতে ওইভাবে প্রচারণা তখন শুরু হয়নি। প্রচারণা শুরু হয়নি তখন বাংলাদেশে। যে স্ট্যাটিস্টিক্স আমরা তখন আইসিসিডিডিআর এর, আমরা তো এখান থেকে যাওয়ার আগে কিছু স্ট্যাটিস্টিক বের করলাম, তেমন বেশি পাইনি, ফ্রম বাংলাদেশ হাই কমিশন এন্ড ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে কিছু ইয়ে দেয়। তখন আমরা লন্ডনে অলরেডি আমরা একটা টেলিফিল্ম করেছি, এইটা 10-12টা ভাষায় হয়েছিল, যে সাউথ আফ্রিকান, সেতসোয়ানা, জুলু, তারপরে ছিল চাইনিজ, উর্দু, হিন্দি, ইংলিশ, বাংলা। যেই টেলিফিল্মটা আমরা করেছিলাম, এটার নাম ছিল হাসিনা স্টোরি। তো ওইটাতে আমি একজন ইটার্নি ডাক্তারের রোলটা করেছিলাম। তারপরে আমরা স্থানীয় কাউন্সিল লন্ডনে, যেটা তারা বিভিন্ন ভাষায় লিফলেট, পোস্টার, বুকলেট এইগুলা করেছিল। তারপরে আমরা যখন যাই, এই সব মেটেরিয়ালস, এই যে বুকলেট, লিফলেট, তারপরে ওই হাসিনা স্টোরি যেটা বাংলা ভার্সনটা আমাদের সাথে নিয়ে যাই ঢাকায়। যাওয়ার পরে আমি তোমাকে বলতে পারি, এই যে হাসিনা স্টোরি যেটা নিয়ে গেলাম ওই এইচআইভি এইডস এর উপরে, ওইটা বিটিভিতে হামিদ ভাই, মামুন ভাই, আব্দুল্লাহ মামুন ভাইও তখন প্রডিউসার বিটিভির, হামিদ ভাইও প্রডিউসার বিটিভিতে, ওনারা ইয়ে করেন। তখন আমি প্রথম বিটিভিতে মামুন ভাই আমাকে নিয়ে গিয়েছিলেন, হামিদ ভাই, মামুন ভাইরা বিটিভি ভবন দেখালেন। প্রথম আমার জীবনে বিটিভি ভবনে গেলাম। তো ওই যে ভিডিও ফিল্মটা নিয়ে গিয়েছিলাম হাসিনা স্টোরি, ওইটা আমরা দিয়ে আসলাম, ওইটা বিটিভিতে তখন প্রচার করা হয়েছে। আর যে লিফলেট গুলো নিয়ে গিয়েছিলাম, লিফলেট গুলো তখন বাংলাদেশে কোনো লিফলেট হয় নাই। আমরা যাওয়ার পরে আইসিডিডিআর, WHO আমরা ভিজিট করলাম, কিছু এনজিও। হ্যাঁ হ্যাঁ, ওই মহাখালীতে ওইটা আইসিডিডিআরবি আর WHO, ওইটা ধানমন্ডিতে অফিস ছিল। তো আমরা ভিজিট করলাম, ডাক্তারদের সাথে বসলাম আমরা ওয়ার্কশপ শুরু করার আগে ইনফরমেশন গ্যাদার করার জন্য। তখন যে ইনফরমেশন আমরা পেলাম, ওনারা বললেন, বিশেষ করে আইসিডিডিআরবি আর WHO, যে বাংলাদেশে 8 জন HIV AIDS রোগী শনাক্ত হয়েছে।
কিন্তু উনাদের বিশ্বাস আমাদের বিজনেসম্যানরা ব্যাংকক বোম্বে ট্রিপ করেন, এন্ড ব্যাংকক বোম্বের অবস্থা খুবই খারাপ। আমি মানে কিভাবে যে আসতে পারে বাংলাদেশে, উনারা আমাদেরকে একটা ধারণা দিলেন যে উনাদেরও বিশ্বাস বাংলাদেশে তো ওই যে ডায়াগনোস করার ইকুইপমেন্ট নাই, তখন কোনো লিফলেটই হয় নাই, মানুষ জানেও না। তো এই জন্য ওনারা বললেন যে এই যে স্ট্যাটিস্টিক্স 8 জনের পাওয়া গেছে সবাই কিন্তু প্রবাস ফেরত, এর মধ্যে 2 জনের বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে, একজন মনে হয় রাশিয়া আর একজন মিডিল ইস্টের কোন দেশের থেকে, আর আরো 6 জন আছে। তো ওনারা বললেন সংখ্যায় আরো অনেক বেশি হবে, যেহেতু আমাদের ওই ইকুইপমেন্টস নাই এই জন্য ডায়াগনোস করা যাচ্ছে না, ওনারা প্রপার ইয়েটা পাচ্ছেন না, পরীক্ষাও করা হচ্ছে না, পাচ্ছেন না, কিন্তু 8 জন থেকে অনেক বেশি উনাদের বিশ্বাস। তখন এইগুলো আমরা ইনফরমেশন গেদার করে তারপরে আমরা ওই থিয়েটার পার্টিসিপেন্টস, আমরা ব্রিটিশ কাউন্সিল আমাদেরকে নেই, এই জন্য আমরাও ভাবি যে বাংলাদেশে লিফলেট করে আর ইয়ে করে কিচ্ছু হবে না, ওই চানাচুরওয়ালা পরে চানাচুর বিক্রি করবে, আসলে মানুষের কাছে যাবে না। আর থিয়েটার হচ্ছে এমন একটা প্রচার মাধ্যম, এইটা এই থিয়েটার কর্মীদেরকে নিয়ে যদি আমরা ইনফরমেশনটা ইয়ে করি, এইটার উপরে নাটক হয়, তখন এই জিনিসটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। এইটাই ছিল আমাদের আইডিয়াটা। তো ওই আমরা ওয়ার্কশপটা করলাম, করার পরে আমরা যতগুলো এইখানকার লিফলেট ইংলিশ বাংলা হাসিনা স্টোরি, ওই ভিডিওটা তো পরে বিটিভিতে প্রচার হলো, লিফলেট গুলা রেখে আসলাম। তারপরের বছর আমি গিয়ে দেখছি, যেটা আমি তোমাকে বলি, যে শাহবাগ মোড়ে কাকরাইল মোড়ে বড় বড় বিলবোর্ড হয়েছে। এটা করেছেন রামেন্দু দ্বারা, ওনারা ওই যে এক্সপ্রেশন থেকে, ওই আমাদের যে বাংলা লিফলেট নিয়ে গেছিলাম লন্ডন থেকে, লন্ডন হেলথ অথরিটি থেকে, ওই লিফলেট হুবহু বিলবোর্ড এক্সপ্রেশন থেকে। আমি অবাকও হয়েছি যে এটা করা হয়েছে, এটলিস্ট আমাদেরকে জানানো উচিত ছিল, আমরা কিছুই জানি না, বাট আমরা তো প্রচারের জন্যই করেছি, এটা করা হয়েছে। তো ওনারা এক্সপ্রেশন থেকে হুবহু আমাদের লিফলেট বিলবোর্ড করেছেন ঢাকার বিভিন্ন জায়গায়। তো দেখলাম, খুশি হলাম, কিন্তু অবাক হলাম, এইটা তো এটলিস্ট জানানোটা দরকার ছিল। তো এই হলো আমার HIV/AIDS এর এই প্রজেক্টটা, আর বাংলাদেশের মিডিয়া প্রফেশনালসদের সাথে আমার কানেকশন, আমার যোগাযোগ, এই কাজের ইয়েটা শুরু হলো আর কি। বলো। এই ইস্যুটা আমি ইচ্ছা করে দর্শককে একটু এই জন্য শোনালাম যে আপনি যে মানে অস্থির হয়ে মানে চাইছিলেন যে বাংলাদেশে রোগটা না ছড়াক, আপনার দেশপ্রেমের একটা নমুনা আমি দর্শককে একটু জানালাম। আপনি দেশকে, বিশেষ করে যারা বাইরে থাকে তারা কি পরিমাণ দেশকে ভালোবাসে। আপনি কিন্তু যেখানে আপনি বড় হয়েছেন সেই জায়গা ছেড়ে আপনি দেশে এসে থাকা শুরু করলেন, এবং দেশের প্রতি যে আপনার একটা গভীর টান ছিল, সেইটাকে একটু জাস্ট ছোট্ট নমুনা দর্শককে শোনালাম যে আপনার কি পরিমাণ গভীর একটা টান ছিল যেন এই খারাপ রোগটা গণহারে না ছড়াক বাংলাদেশে। এই জায়গাটা আপনার ভিতরে ছিল। এইটা আমি গর্ববোধ করতে পারি, তুমি জিজ্ঞেস করেছো, ধন্যবাদ। এটা দর্শকরা অনেকেই জানে না, জানতো না, এটা জানবেন। আর এইটা নিয়ে আমি প্রচার বিমুখ মানুষ, আমি ওইভাবে মানে এগুলা প্রচার করি না, কিন্তু মনে মনে মানে গর্ববোধ করি যে এই যে প্রজেক্টটা আমরা করেছিলাম, আমাদের যে উদ্দেশ্যটা ছিল, এইটা কিন্তু আমরা সাকসেসফুল। এই প্রচারণাও হয়েছে, মানুষ অনেক সচেতন হয়েছে, বাংলাদেশে ওইভাবে জিনিসটা ছড়ায়নি। আর আমাদের ওয়ার্কশপে লিফলেটে আমাদের সব, যেমন গ্রুপ থিয়েটারের সাথে আমরা এই ওয়ার্কশপ শুরু করার আগে আমরা ইয়েতে বসি, ওই যে নাট্যচক্রের ওই যে ঢাকা ড্রামা স্কুল মহামিত ভাইদের, ওখানে ছিল সবাইকে নিয়ে। এখানে রামেন্দুদা ছিলেন, আব্দুলাল মামুন ভাই ছিলেন, বাচ্চু ভাই ছিলেন, দেবদুলাল বন্দ্যোপাধ্যায় দুলালদা ছিলেন, জাহাঙ্গীর হোসেন, তারপরে ওই সাইফুল্লাহ মাহমুদ, ওই যে আসাদ ভাইয়ের ভাই, উনি ছিলেন। মানে সবাই ছিলেন ওখানে। উনাদেরকে নিয়ে প্রথমে বসে আমরা মিটিং করি। আমাদের উদ্দেশ্যটাই ছিল যে বাংলাদেশ তো আমরা উন্নয়ন মানে লিস্ট ডেভেলপড কান্ট্রি, তো এইখানে যদি HIV/AIDS-টা ছড়িয়ে যায় আমরা কিন্তু কন্ট্রোল করতে পারবো না। সো অনলি প্রিভেনশন ইজ, আমরা যদি মানুষকে সচেতন করে তুলতে পারি, এইটা হবে সবচেয়ে বড় কাজ। এইটা আমরা তখন কন্ট্রোলে রাখতে পারবো। আর যদি এটা কন্ট্রোলের বাইরে চলে যায়, আমরা ইউরোপিয়ান দেশের মতো, ইউকের মতো, আমরা তো আমাদের ইকুইপমেন্টসও নাই, আমাদের রিসোর্স নাই, তখন আমরা সামলাতে পারবো না। সো বেস্ট ওয়ে হচ্ছে মানুষকে সচেতন করে তোলা, তখন আমরা এইটাকে ধরো কন্ট্রোলে রাখতে পারবো, মানুষকে যদি সচেতন করতে পারি। আমাদের মেইন উদ্দেশ্যটা ছিল এইটা, এন্ড আমরা উই ওয়ার সাকসেসফুল, ফুললি আমি বলবো সাকসেসফুল হয়েছি।
And আমার গর্ববোধ করি এটাই বললাম যে অ্যাটলিস্ট আমি আমার প্রতিভা বলবো না, আমি যেটুকু শিখেছি, আমি যেই জায়গায় আছি ওখান থেকে আমার দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু হলেও আমি কাজ করতে পেরেছি, কাজ আমাকে আমি কাজে লাগাতে পেরেছি। এইটার জন্য আমি আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ, ব্রিটিশ কাউন্সিলের কাছে কৃতজ্ঞ। আমি অ্যাটলিস্ট এই কাজটা আমি করতে পেরেছি। মানে আমি এইটা বিশ্বাস করি না যে আমি অভিনয় করি জনপ্রিয় হওয়ার জন্য, টাকা কামানোর জন্য, পরিচিত হওয়ার জন্য, এইটা না। সব মানুষই যার যার জায়গা থেকে মানে মানুষের জন্য, মানব কল্যাণের জন্য কিছু না কিছু করতে পারে। আর যদি আমরা সবাই করি, এইটা থেকে ভালো আর কোনো কাজ হতে পারে না। থ্যাংক ইউ দাদা। দাদা, ওই যে আরেকটা বিষয় আমি জানি, সেটা হচ্ছে আপনি যদি একটু ডিটেইলে বলেন এই অনুষ্ঠানের মধ্যে, এটা হচ্ছে আপনার মানে মিডিয়াতে অ্যাক্টিং শুরুর আগে আপনার কিছু অ্যাক্টিভিটি ছিল বিনোদন সংগঠক হিসেবে, এইটা নিয়ে যদি একটু আলোকপাত করেন না। আমি অ্যাক্টিং ক্যারিয়ার শুরু হওয়ার আগে আমি এইখানে ওই সময় আমি এই দেশে আসি 82 শেষের দিকে। ওই সময় এইখানে কয়েকটা মার্ডার হয়েছে। বর্ণবাদী শ্বেতাঙ্গরা মানে সাদারা, রেসিস্ট যারা বর্ণবাদী, যারা এশিয়ান কালার্ড পিপল পছন্দ করে না, তারা অনেক বিভিন্ন জায়গায় এরা হচ্ছে নাৎসি ফলোয়ার, হিটলারের ফলোয়ার। ওরা হচ্ছে এদের সংগঠনের নাম হচ্ছে বিএনপি, ব্রিটিশ ন্যাশনাল পার্টি। তো ওরা আমাদের এশিয়ান মানুষ, কালার্ড মানুষ, অন্য ধর্মের মানুষকে মারতো। অনেকগুলো মার্ডার হয়েছে। আমাদের এখানে আলতাব আলী নামে একজন লোককে সন্ধ্যার দিকে মার্ডার করা হয়। উনার নামে এখানে একটা পার্কও করা হয়েছে, এটার নাম আলতাব আলী পার্ক। ওখানে আমাদের লন্ডনের শহীদ মিনার, স্থায়ী শহীদ মিনার স্থাপিত হয়েছে। তো ওই সময় আমি যখন আসি এই চিজে প্রচুর বর্ণবাদী আন্দোলন হইতো, ওদের সাথে ডাইরেক্ট কনফ্রন্ট হইতো। এন্ড এখন যেইভাবে খুব ফ্রিলি চলাফেরা করা যায়, সবকিছু করা যায়, ওই সময় ওইভাবে করা যেত না। অনেক জায়গা ছিল আমাদের এশিয়ান মানুষরা যেতে পারতো না, ভয় পেত, যেতই না। যেখানে থাকতো মানে একসাথে ইয়ে করে থাকতো, কিছু এলাকা ছিল চিহ্নিত, ওখানে ভয়ে যেত না, গেলেই অ্যাটাক করতো ওরা। তো ওই সময় বিভিন্ন ধরনের বর্ণবাদী আন্দোলনের সাথে সম্পৃক্ত হই। আমাদের সিনিয়র যারা ছিলেন তারা তো ছিলেনই, এন্ড নিজেকেও আমি সম্পৃক্ত করি। বিভিন্ন কালচারাল, ওই যে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশন সংগঠন ছিল, ওইগুলার সাথে কালচারাল ইয়েতে, যেহেতু আমি কালচারাল মাইন্ডেড মানুষ, ওইগুলাতে ইনভলভ হই। আমি যেমন আমার বাংলা, এই দেশে লন্ডনে আসার পরে প্রথম বাংলা নাটকই হচ্ছে, এটা ছিল 21শে ফেব্রুয়ারি উপলক্ষে একটা গার্লস সেকেন্ডারি স্কুলে। এইটার ডিরেক্টর ছিলেন এই দেশে আসার পরে প্রথম বাংলা নাটক মুনির চৌধুরীর কবর নাটকটা। এটা 21শে ফেব্রুয়ারি দিবস উপলক্ষে। এটা ডিরেক্টর ছিলেন, তুমি চিনবা, সবাই চিনবে, আমাদের প্রয়াত মন্ত্রী, উনি আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী ছিলেন, সৈয়দ আশরাফুল ইসলাম। আশরাফ ভাই এইটার পরিচালনা করেছিলেন। উনি আমার প্রথম এই দেশের বাংলা নাটকের ডিরেক্টর, আশরাফ ভাই। উনি আমার শ্রদ্ধেয় ছিলেন, উনার খুব স্নেহের ছিলাম আমি। সবসময় আমার নায়ক বলে ডাকতেন, খুব ইন্সপায়ার করতেন। তো এইভাবে আমি সম্পৃক্ত ছিলাম। তারপরে তো আমি ধরো ড্রামাতে ইনভলভ, ড্রামা করছি। আমি বিভিন্ন স্কুলে, আমাদেরকে এই দেশে যারা প্রফেশনাল, যারা ইকুইটি মেম্বার, তাদের এজেন্ট থাকতে হয়, এজেন্সি। আমারও এজেন্সি ছিল। তো এজেন্সি করতো কি, টিভি হোক, ফিল্ম হোক, নাটক হোক, তারা সব সময় অডিশনে পাঠাতো। তারাই কিন্তু ওই বিভিন্ন থিয়েটার কোম্পানি, ফিল্ম, টিভি কাস্টিং আসলেই তারা করতো কি, কাস্টিং এজেন্সির কাছে লিখতো, সিভি পাঠাতো, ছবি পাঠাতো, পোর্টফোলিও যেটা, ওইটা পাঠাতো। তারপরে ওখানে অডিশনের ইন্টারভিউ ডেট আসতো, যেতাম। কাজ হলে ওরাই সব ম্যানেজ করতো। ওরা 20% ইয়ের থেকে নেয়, ফিটা তারাই নিত, সম্মানিটা তারাই নিত, নিয়ে তাদের 20% রেখে বাকি টাকা ধরো আমার অ্যাকাউন্টে আসতো। তো ওই সময় ধরো কোনো সময় আমি কোনো থিয়েটার কোম্পানির সাথে, আমাদের দেশের মতো গ্রুপ না, এই দেশে কোম্পানি 6 মাসের 3 মাসের প্রজেক্ট থাকে। তুমি ওইটার সাথে যখন তোমায় তারা নেবে, তোমাকে, তুমি কন্ট্রাক্ট সাইন করবা, কন্ট্রাক্ট সাইন করে প্রজেক্টটা শেষ করবা, শেষ হয়ে গেলে তোমার এজেন্সি তোমার আরেক জায়গায় পাঠাবে। যেমন এক গ্রুপের সাথে না, এটা তো কোম্পানি, তুমি কন্ট্রাক্ট বেসে কাজ করবা। তো এইভাবে বিভিন্ন থিয়েটার কোম্পানি, মেইনলি আমার থিয়েটারের কাজ ছিল। আর যখন ধরো কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আমি ফ্রি আছি, তখন করতো কি, এজেন্সিগুলো আমাদেরকে স্কুলে পাঠাতো।
স্কুলে ওই যে ধরো ড্রামা টিচার, এই দেশে ড্রামা কিন্তু কম্পালসারি স্কুলে, প্রাইমারি স্কুলেও সেকেন্ডারি স্কুলেও। তো করতো কি, এজেন্সি আমাদেরকে ওই স্কুলে পাঠাতো, যে কোনো কারণে ধরো ড্রামা টিচার অসুস্থ স্কুলে অথবা ফার্দার এডুকেশনের জন্য লিভ নিয়েছে, তখন আমাদেরকে সাপ্লাই টিচার হিসাবে ওই পিরিয়ডের জন্য আমাদেরকে 1 মাস 2 মাস 3 মাসের জন্য স্কুলে ড্রামা টিচিং এ পাঠাতো। তো বিভিন্ন স্কুলে আমি লন্ডনের আমি ড্রামা ওয়ার্কশপ, ড্রামা ক্লাস টিচ করেছি। এইভাবে আমার সম্পৃক্ততা। তারপরে তো ধরো এইখানে আমি বাইরে জবের মধ্যে, চাকরির মধ্যে আমি দুটো চাকরি করেছি। একটা হলো লন্ডন স্টক এক্সচেঞ্জ ইনফরমেশন সেন্টারে, এটা শেয়ার বেচা কেনা না, আর 6 মাস ছিলাম। তারপরে ড্রামা স্কুলে আমি চান্স পেয়ে যাই, ওখান থেকে চলে আসি। তারপরে আমার এইখানকার স্থানীয় একটা বারা কাউন্সিল, আমাদের যেমন ধরো থানা থাকে, যেমন রমনা, গুলশান, মিরপুর, অথবা বিভিন্ন থানার মতো আর কি শহরে, তো এখানে টাওয়ার হামলেটস বলে আমাদের যে বারা কাউন্সিল, ওই থানার মতোই। ওখান থেকে তারা করে কি কাউন্সিল লিডার অফ আর্টস, এরা আমাকে নজরুল সেন্টার বলে একটা সেন্টার আছে বাঙালি অধ্যুষিত এলাকায়, ওইখানে আমাকে সেন্টার কোঅর্ডিনেটর হিসাবে আমারে তারা চাকরি দিয়ে দেয়। তো ওখানে আমি 9 মাস চাকরি করি অ্যাজ এ সেন্টার কোঅর্ডিনেটর। তো ওইখানে আমি বড়দের নাটক করি, বড়দের বিবিসির অনেক ছিলেন, বিবিসি বাংলা সার্ভিসের। তারপরে ছোটদের ড্রামা ক্লাস শুরু করি, পেন্টিং এর ক্লাস শুরু করি, মিউজিকের ক্লাস শুরু করি, নাচের ক্লাস শুরু করি। এখানে ক্যাফে আড্ডা নামে একটা কফি শপ করি। তারপরে ওইখান থেকে ওই ব্রিকলেন এলাকা, বাংলা টাউন হয়ে গেছে ওয়ার্ডের নাম, ওইখানে আমি বৈশাখী মেলা শুরু করি, ওই পুরো এলাকা ব্লক করে। তখন এখন প্রতি বছরই হয়, প্যান্ডামিকের কারণে গত বছর হয়নি, এই বছর হয়নি। তো এইখানে এই বৈশাখী মেলাটা এখনো চলে, ওইটা আমি শুরু করি। 9 মাস আমি ওই সেন্টারে কোঅর্ডিনেটর ছিলাম। পরে আমি ওই আবার এখানে আবার লোকাল স্থানীয় পলিটিক্সও আছে, প্লাস বাংলাদেশের লেজুর ভিত্তিক রাজনীতিও আছে। তো ওইগুলার কারণে আমি আর পরে দেখলাম না, আমি আমার ক্রিয়েটিভিটি এখান থেকে আমি যেটা করতে চাচ্ছি এইখানে আর বেশি দিন করা যাবে না, কারণ আমি পলিটিক্যালাইজড হয়ে যাচ্ছি। আমি কোনো রাজনীতি, কোনো দলের সাথে আমি সম্পৃক্ত ছিলাম না, কোনো দলীয় রাজনীতি আমি করি নাই, এটা আমি বিশ্বাসও করি না। আমি বিশ্বাস করি কোনো দলীয় রাজনীতি করলে তোমার ফ্রিডম অফ স্পিচ থাকে না, তুমি বায়াসড হয়ে যাবা, উপরের থেকে লিডাররা যা বলবে তা তোমাকে বিশ্বাস করতে হবে, তা তোমাকে করতে হবে, তোমার কোনো ফ্রিডম নাই। তো এই জন্য আমি কোনো দলীয় রাজনীতি করি না, শুধু করতাম শহীদ জননী জাহানারা ইমাম যখন গণ আদালত করলেন এই লন্ডনে, আমরা তখন ফাউন্ডার মেম্বার, একজন কনভেনার করে 9 জন মেম্বার দিয়ে ইউকে যুক্তরাজ্য নির্মূল কমিটি করা হয়। পরে আমরা ইউরোপের কন্ট্রোলটাও আমাদের মধ্যে আমরা নিয়ে নেই। তো এইটার সাথে জড়িত ছিলাম, দলীয় রাজনীতি করতাম। তো এই হচ্ছে আমার এইখানকার, আমি এই আর একটা কারণ, আমি লন্ডনে, তুমি তো আসো নাই, বাট গুগলসে গেলেই পাবা, লন্ডনের সবচেয়ে বড় মাল্টিকালচারাল কার্নিভাল যেটা হচ্ছে ফেস্টিভ্যাল হয়, এখানে কনসার্ট হয়, লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, এটার নাম হচ্ছে নটিং হিল কার্নিভাল। এইটার পরে আমি যে বৈশাখী মেলাটা শুরু করি, সেকেন্ড বড় কার্নিভাল নটিং হিলের পরে এই বৈশাখী মেলাটা। এটা শুধু বাঙালিরা না, এইখানে বাচ্চু ভাইও এসেছিলেন, মাকসুদ ভাই এসেছিলেন, হাসান এসেছিলেন, গুরু আজম খান এসেছিলেন, মাইলস, তারপরে চিরকুট, এইভাবে সোলো আর্টিস্টও আসছেন, বড় বড় ব্যান্ডও আসছে। লোকাল ব্যান্ড বাংলা ইংরেজি গান করে। এখানে বাঙালি মানুষ তো হন লক্ষাধিক মানুষের উপরে জড়ো হয়, সারাদিন ফেস্টিভ্যাল হয় এইখানে। তো এইখানে শুধু বাঙালি না, এইখানে ধরো ওই সাদা মানুষরা, আফ্রিকান মানুষরাও আসে, এক ধরনের বড় একটা হয়ে গেছে। তো এটা আমি গর্ববোধ করি যে এই জিনিসটা আমি করেছি, এইটা আমার থেকে শুরু, চলছে, এটা চলবেই। আছে না, আলেক্স হেলির একটা আছে, বই আছে, রুটস। আর একজন শিল্পী হতে হলে তোমার রুটস কে তোমার জানতে হবে, ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর রুটস, তোমার শেকড়ের কাছে যেতে হবে। তুমি যদি তোমাকে না জানো, তোমার শেকড় যদি তুমি না জানো, তাহলে তোমার কোনো ভিত্তি নাই, তোমার পায়ের নিচে কোনো মাটি নাই। আমি এখন ধরো ব্রিটিশ সিটিজেন, আমি এইখানে আছি, আমি ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ পাসপোর্টধারী মানুষ হওয়াতে কি আমি ব্রিটিশ হয়ে গেছি? আমি তো ব্রিটিশ হতে পারিনি, ব্রিটিশ হতে পারবো না। যদিও আমি ব্রিটিশ পাসপোর্ট হোল্ড করি, কিন্তু আমি তো ব্রিটিশ না। আমার এথনিক অরিজিন হচ্ছে আমি বাংলাদেশি, বাংলাদেশের মানুষ, আমি বাঙালি। তো একজন শিল্পী হতে হলে, কোন শিল্পী, সে শিল্পী হতে পারে, শিল্পী হওয়া তো খুব টাফ, কঠিন ব্যাপার।
সবচেয়ে বড় শিল্পী সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর একজন শিল্পী হচ্ছে মানে সৃজনশীল মানুষ, হচ্ছে সৃষ্টিশীল মানুষ। তো সৃষ্টিশীল মানুষ সে যদি নিজের শেকড় না জানে, ধরো তোমার তার ভিত্তি যদি সে না জানে, তার রুটস যদি না জানে, সে কোনোদিন শিল্পের ধারে কাছেই যেতে পারবে না। এইটা যত আমি ড্রামা স্টাডি করেছি, যত অভিনয় করেছি, যত বই পড়েছি, যত বড় বড় শিল্পীদের সাথে আমি মিশেছি, এই জিনিসটা আমার ভিতরে আরো বেশি করে আসছে। আমি তত আমার রুটসের দিকে, আমার শেকড়ের দিকে আমাকে নিয়ে গেছে। তো এই কারণেই এইগুলা করা, যে তখন তো আমি এখনো ভাবি, ওই সময় ভাবতাম যে আমার দেশকে, আমার সংস্কৃতিকে আমি রিপ্রেজেন্ট করছি। তো আমাকে যখন আমি রিপ্রেজেন্ট করছি, তখন তো আমাকে এগুলা করতেই হবে, অবশ্যই করতে হবে। এই কারণ থেকেই করা। আদারওয়াইজ ধরো 9 to 5 চাকরি করতাম, বিয়ে করতাম, বাচ্চা হইতো, পরে মারা যেতাম, এইটাই তো নর্মাল লাইফ। দাদা, মিডিয়ার শুরুটা কিভাবে হয়েছিল? মিডিয়াতে আপনার কার্যক্রমটা কিভাবে শুরু হয়েছিল? মিডিয়ার কার্যক্রম ওই বললাম না, ওই যে আমি তো প্রফেশনাল। আমি অ্যাক্টিং এর কথা জানতে চাইছি দাদা। অ্যাক্টিং তো ওই যে থিয়েটারের ইনভলভ হওয়ার পরের থেকেই মঞ্চে অভিনয় শুরু হয়ে যায়। তারপরে বিভিন্ন কর্পোরেট ভিডিও, শর্টস ফিল্ম, এগুলাতে আমার শুরু হয়ে যায়। আমি বাংলাদেশে যাওয়ার আগেই বিটিভির জন্য আমার নাটক করা প্রথম তো ওই যে হাসিনা স্টোরি, HIV/AIDS এর উপরে যেটা, এইটা অন এয়ার হয়। তারপরে এইখানে যাওয়ার আগেও হঠাৎ বৃষ্টি নামে বুলবুল জিলানির পরিচালনায় আমি একটা টেলিফিল্মে অভিনয় করি। এইটাতে আজাদ আবুল কালাম পাবেল, শমিকা স্যার, তারপরে আরো কে যেন ছিলেন। তারপরে 21 টিভিতে আমার ঢাকায় যাওয়ার আগেই, অভিনয় শুরু করার আগেই আমার ওই টেলিফিল্ম ধারাবাহিক অন এয়ার হয়, এই লন্ডনে শুট করা। তারপরে এইখানে আরেকটা জিনিস হয়, আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, জনমত নামে একটা পত্রিকা আছে। এটা 1952 সালে লন্ডনে শুরু হয়, 1952 সালে। এটার নাম জনমত, এখনো আছে। ওই জনমত পত্রিকার থেকে আমাদের এক কলিগ, উনি এখন বাংলাদেশে আছেন, উনাকে হয়তো চিনতে পারো। বাংলাদেশে বাংলা টিভি নামে একটা টিভি আছে, সৈয়দ সামাদুল হক, সামাদ ভাই এইটাতে ছিলেন। আর জনমতের এডিটর নবাবউদ্দিন, আমার এক ফ্রেন্ড, সিনিয়র ফ্রেন্ড, তারা লিংক প্রমোশন নামে একটা সিস্টার মানে অঙ্গ সংগঠন থাকে জনমত পত্রিকার। তো ওইটা থেকে তারা প্রথম বিউটি কন্টেস্ট, বাংলাদেশে এর আগে কোনো বিউটি কন্টেস্ট, সুন্দরী প্রতিযোগিতা, কোনো ধরনের রিয়েলিটি শো হইতো না। উনারা লন্ডনে প্রথম বিউটি কন্টেস্ট শুরু করেন, বাঙালি বিশ্ব সুন্দরী। এইখানে নিউ ইয়র্কের বাঙালি মেয়েরা আসছে, কানাডার মেয়েরা আসছে, আসাম থেকে আসছে, কলকাতার থেকে আসছে, দিল্লির থেকে আসছে, ঢাকার থেকে আসছে, বোম্বের থেকে আসছে, মানে সব জায়গার বাঙালি মানে সুন্দরীরা আসেন। এইটা হয়। তারপরে এই লিঙ্ক প্রমোশন থেকে তারা প্রতি বছর একটা নাটক করা শুরু করেন। যেমন প্রথম নাটকটা লেখা ছিল শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরী, গাফফার ভাইয়ের লেখা। এইটা ছিল নিউ হোম। এইটাতে তখন তারা বাংলাদেশ থেকে আসেন, বিপাশা হায়াত আর আবুল হায়াত চাচা, এই দুজন। আর আমি মানে এইখানে আমার এই ধরনের নাটক করা, বাংলা নাটক করা, ইংলিশ নাটকের বাইরে, তখন আমার এইগুলার থেকে শুরু হয়। তারপরের বছর এইগুলো আবার বিভিন্ন ইউনিভার্সিটি হলে নাটক হতো, মানে হাউসফুল থাকতো, সব বাঙালিরা আসতেন। এত দুইজন স্টার কাস্ট তারা আনতেন, আর বাকি এখান থেকে স্থানীয় বাঙালি নিয়ে এটা করা হতো। তো এইটাতে প্রথমটা ছিল গাফফার ভাইয়ের লেখা। এটা পরিচালনা খসরু নুমান, আমাদের ছবির চিত্র পরিচালক খসরু নুমান ডিরেক্টর ছিলেন, আর হায়াত চাচা আসার পরে উনি ডিরেকশন দেন। পরের বছর আমরা করি সৈয়দ শামসুল হকের লেখা নাটক জীবন যেখানে যেমন। হক ভাইকেও আমরা হারিয়েছি। হক ভাইয়ের নাটকে, ওই নাটকে অভিনয় করতে আসেন জাহিদ হাসান আর শমিকা স্যার। তারপরের বছর আবার গাফফার ভাইয়ের লেখা নাটক, ওইটাতে আফসানা মিমি আর তৌকির আহমেদ আসেন। তো প্রতি বছর দুজন করে স্টার আর্টিস্ট কাস্ট আসতেন ঢাকার থেকে, আর এইখান থেকে ধরো আমি প্রফেশনাল হিসাবে, আর বাকি স্থানীয় ইয়েরা থাকতেন। তো ওইগুলারও পারফরমেন্স আমরা বিভিন্ন ইউনিভার্সিটি হলে, লন্ডনে হতো লন্ডন ইউনিভার্সিটি হলে রাসেল স্কয়ার, তারপরে বার্মিংহামে হতো অ্যাস্টন ইউনিভার্সিটিতে, ওল্ডহাম, ম্যানচেস্টার, এইভাবে আমরা বিভিন্ন কার্ডিফ, ব্রিস্টল, এইভাবে আমরা বিভিন্ন বড় বড় শহরের ইউনিভার্সিটি হলে আমরা এই নাটকের 8-10টা 12টা পারফরমেন্স হতো। তো এই হচ্ছে আমার এইটাও আর একটা লিঙ্ক, এই যে বাংলাদেশের সাথে প্রফেশনাল স্টারদের সাথে আমার অভিনয়ের সুযোগ, লিঙ্কটা তৈরি হয়। তো এইভাবে আর কি মানে শুরু চলতে থাকে।
দাদা আপনার মিডিয়া কেরিয়ারে একটা বিরাট অংশ জুড়ে আমরা হুমায়ুন আহমেদ স্যারকে দেখতে পাই। তো হুমায়ুন আহমেদ স্যারের সাথে সম্পৃক্ততাটা কিভাবে, আর তার এত এত কাজের আপনি অংশ হয়েছেন, এত এত দুই চারটা যদি অভিজ্ঞতা একটু শেয়ার করতেন আমাদের সঙ্গে। হুমায়ুন স্যারের সাথে আমি অনেকবার বলেছি, তুমি তোমার দর্শকরাও তুমি যখন ইয়ে করছো তারাও তো জানতে চাইবে এইটা পরিচয়। আমি ওই আরেকটা কাজে আমি বাংলাদেশে যাই, এখান থেকে যাওয়ার পরে একজন থিয়েটার কর্মী, ওই যে 92 ওয়ার্কশপ থেকে যার সাথে পরিচয় হয়, সে হচ্ছে সিলেটের সন্ধানী নামে একটা গ্রুপ আছে, থিয়েটার গ্রুপ সন্ধানীর, সে কর্ণধার। এটাতে আমাদের আরো অনেক বড় বড় ইয়ে ছিলেন, উনি নাই বিদ্যুৎ করের লেখা একটা অসাধারণ নাটক আছে সুরমাকান্দে, উনি গ্রুপ থিয়েটারের সেক্রেটারিও ছিলেন, সাংগঠনিক সম্পাদকও ছিলেন। বিদ্যুৎ দা নাই, উনার মাধ্যমে আরজুর সাথে পরিচয় হয়। আমি ওই সিলেট অডিটোরিয়ামে গিয়েও শিল্পকলায় আমি ওয়ার্কশপ করাই, তো ওইখান থেকে পরিচয়। তো কোনো এক সময় আমি ঢাকায় যাই, ঢাকা যাওয়ার পরে আমি সিলেটে যাই, সিলেটে তাদের সাথে আড্ডা মারছি। তো কথা প্রসঙ্গে ওই আমার ফ্রেন্ড আরজু আলী সন্ধানী, কথা প্রসঙ্গে জানতে পারি তার সাথে পরিচয়, কিছুদিন আগে হুমায়ুন আহমেদ সিলেটে গিয়েছিলেন, তার সাথে পরিচয় হয়েছে। ওই কথা শুনে আমি আরজুকে ধরি যে তুমি কোনোভাবে হুমায়ুন আহমেদের সাথে আমাকে পরিচয় করিয়ে কি দিতে পারবে, কারণ এর আগে আমি চেষ্টাও করিনি যে ওনার সাথে পরিচিত হবো। আমি যতটুকু জেনেছি উনি কারোর সাথে দেখা করে না, আর হাজার হাজার মানুষ ওনার সাথে দেখা করতে চায়, এটা তো ওনার পক্ষে সম্ভব না। আর এমনিতে তো কারো কাছে এইভাবে গিয়ে দেখা করাও যায় না, কোনো একটা ইস্যু, কোনো একটা কারণ লাগে। তো আমি ওই আরজুকে ধরলাম যে তুমি কোনোভাবে আমাকে পরিচয় করিয়ে দাও। সে তখন ওই হুমায়ুন ভাইয়েরই এক ফ্রেন্ড, উনি বিটোপি না কিসেতে কাজ করতেন, একটা এনজিও তে কাজ করতেন, এখন আমেরিকা প্রবাসী, শফিকুল করিম। এই শফিক ভাইকে, তার খুব ঘনিষ্ঠতা ছিল আরজুর শফিক ভাইয়ের সাথে। শফিক ভাইকে ফোন করে সেই ঘটনাটা বললো যে আমার এক ফ্রেন্ড, সে থিয়েটার করে, প্রফেশনাল, এই দেশে আসছে, এই কাজ করছে, সে হুমায়ুন স্যারের সাথে দেখা করতে যাচ্ছে, শফিক ভাই কোনোভাবে কি সেটা সম্ভব। ওই শফিক ভাই ওই দিন রাতেই উনি ফোন করলেন আরজুকে, আমি তখন সিলেটেই আছি, যে ঠিক আছে, উনি রাজি হয়েছেন, উনার বাসায় আমি গিয়ে কথাটা বলেছিলাম, উনি রাজি হয়েছেন, তুমি নিয়ে আসতে পারো। তো পরের দিন আমরা ঢাকায় যাই, ঢাকায় গিয়ে সোজা ইয়েতে দক্ষিণ হাওয়া উনার কাছে যাই। উনার কাছে গিয়ে অনেক কথা হয়, উনি আমাকে খুবই পছন্দ করেন প্রথম দেখাতেই। তারপরে উনার আমার যে যাওয়ার কারণ ছিল, প্রথমত দেখা করা, আর আরেকটা কারণ ছিল যে হিমু সমগ্র নিয়ে একটা দীর্ঘ ধারাবাহিক করা। তো উনি ওইটাতে রাজি হননি, যে না আমার ওই সময় নাই, ওই ধৈর্য নাই, আমি দীর্ঘ ধারাবাহিক করতে পারবো না, আমি লেখালেখিতে সময় দেই বেশি, আর বিভিন্ন উৎসবের সময় টিভির ডিমান্ড থাকে, ফরমায়েশি নাটক আমাকে করতে হয়, 1 ঘন্টার করে আমি ওই যে ওইখান থেকে যে টাকা পাই ওইটা দিয়ে আমি সিনেমা করি, সিনেমা বানানো আমার নেশা হয়ে গেছে। তো আমার একটা স্ক্রিপ্ট আছে, যদি তুমি এইটাতে ইনভলভ থাকতে চাও তুমি ভেবে দেখো, এইটাতে তুমি যেইভাবে থাকতে চাও তুমি, তোমার ইচ্ছে হলে তুমি থাকতে পারো। এখান থেকে কথা, এটা ছিল চন্দ্রকথা সিনেমার নাম, এটাতে আমি অভিনয় করেছি। তো ওই ছবিটা কো-প্রোডাকশন, শেষে হুমায়ুন আহমেদ, হুমায়ুন ভাই আর আমি, নুহাস থেকে থাকে 50%, আর আমার থাকে 50%। আমার প্রোডাকশনের নাম কেওস 7 থেকে 50%, নুহাস থেকে 50%। এই ছবিটা প্রডিউস করি। এই উনার সাথে আমার কাজের সম্পর্ক হওয়ার পরে যেটা হয়েছে, আমি ঢাকা গেলে উনি আমাকে আসতে দেন না, যে এইটা শেষ করে যাও, এইটা শেষ করে যাও, এই উৎসব আসছে, এই 26শে মার্চ, এই 16ই ডিসেম্বর, এই 1লা বৈশাখ, এই 21শে ফেব্রুয়ারি, এই প্রতিষ্ঠা বার্ষিকী, তারপরে এই 2 ঈদ, গেলে আসতে দেন না। আসলে আবার উনি মোবাইল ফোন ইউজ করেন না, টিএনটি ফোন, ল্যান্ড ফোন আছে, কিন্তু ওই ল্যান্ড ফোনও উনি রিসিভার তোলা থাকে, এই মাঝার ভাই অন্য দিনের। তো মাঝার ভাইকে দিয়ে ফোন করাতেন রেগুলার, মাঝার স্বাধীনকে ফোন করো, তো মাঝার ভাই ফোন করে স্বাধীন স্যার কথা বলবে। তো যথারীতি যতবারই যে আপনি কেমন আছেন বললে উনি একটা কথা বলতেন সব সময়, বেঁচে আছি, এই কথা বলতেন। আর হচ্ছে তুমি আসছো না কেন, তাড়াতাড়ি আসো, এখন এইটা করব, এখন ওইটা করব, এই করব সেই করব। লাস্টে ইভেন আমি কি একটা এখানে ইম্পর্টেন্ট ইয়ে ছিল, আসছি মাত্র 2 সপ্তাহ আগে, উনি বারবার ফোন করাচ্ছেন, ফোনে কথা হচ্ছে। রাতে যখন আড্ডাতে বসা হয় দক্ষিণ হাওয়ায়, উনি ওই সময় এই মাজার স্বাধীনকে একটা ফোন লাগাতো, তো মাজার ভাই ফোন করতো আমারে, উঠে বললেন, স্বাধীন তুমি আমার কাছে আসছিলে না দীর্ঘ ধারাবাহিক করতে,
আমি অনেকদিন ধারাবাহিক করি নাই। কামাল ভাই ধরেছেন। কামাল ভাই তুমি চিনবা, আমরা কিছুদিন আগে হারিয়েছি উনাকেও। উনি একজন মানুষ, অনুষ্ঠান এনটিভি সৈয়দ মুস্তফা কামাল সৈয়দ। জি জি জি। তো উনি উনার কয়েকজন বন্ধু ছিলেন যাদেরকে উনি সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। এর মধ্যে একজন নওয়াজিশ আলী খান, যার মাধ্যমে উনার স্ক্রিপ্ট লেখা শুরু, নাটক করা শুরু। এর আগে নাটক লিখতেন না উনি। তারপরে মুস্তাফিজুর রহমান, মুস্তফা কামাল সৈয়দ, খুব ভালো সম্পর্ক। আর উনাদের সাথে পরিচয় হুমায়ুন ভাইয়ের মাধ্যমে। তো আমাকে বললেন যে স্বাধীন শোনো, কামাল ভাই ফোন করেছেন ইয়ের থেকে, এনটিভি থেকে, আমি কামাল ভাইয়ের কথা আমার রাখতে হবে, আমি না করতে পারবো না। উনি আমার জেন্টলম্যান ফ্রেন্ড। নওয়াজিশ ভাই ফোন করলে আমি ওনার কথা রাখতে হয়, মুস্তাফিজ ভাই ফোন করলে ওনার কথা রাখতে হয়। তো কামাল ভাই আমাকে ফোন করে ধরেছেন, ফোন না দক্ষিণ হাওয়ায় গিয়ে, যে হুমায়ুন সাহেব আমাকে একটা দীর্ঘ ধারাবাহিক দেন। এখন হুমায়ুন ভাইয়ের কথা যে আমি তো লিখিনি, ভাবিনি কিছু, আমাকে সময় দেন, ভাবতে দেন। ওই আমাকে ফোন করে, স্বাধীন তুমি আসছিলে না দীর্ঘ ধারাবাহিক করতে, কামাল ভাই আমাকে ধরেছেন, এখন আমি আর এটা করতেই হবে এনটিভির জন্য, তুমি আসো, তোমাকে নিয়েই আমি করব। আমার মাথায় এখনো কোনো কিছু আসে নাই, তবে তোমাকে নিয়ে আমি নাটকটা করব, পুরো মেইন ক্যারেক্টার তুমি থাকবা। এই আমাকে 1 সপ্তাহের মধ্যে যেতে হলো। গিয়ে এইটা শুরুর আগে আবার 1 ঘন্টার নাটক, ওই যে ফরমাইশি, এই প্রতিষ্ঠা বার্ষিকী, সেই আরো কয়েকটা করে ফেললাম। তারপরে এইটা শুরু হলো। এইটা একটা ইতিহাস, নিশ্চয়ই তোমার জানা আছে। আমার উড়ে যায় বকপক্ষীর ক্যারেক্টারের নাম কেউ জানে না, সবাই জানে বৈদেশী, সবাই ডাকে বৈদেশী। আমার ফেসবুক প্রোফাইলে আমার দর্শকদের অনুরোধে ছেলে মেয়ে বয়স্ক মানে সবাই হচ্ছে, আপনি স্বাধীন খসরু তো লেখা আছে, কিন্তু বৈদেশী নামটা লেখেন না। নিচে তুমি দেখবা, খেয়াল করে আমি ব্র্যাকেটে বৈদেশী নাম মানে অনুরোধে আমি লিখে রেখেছি। এইটা একটা ইতিহাস। উনার শেষের দিকের সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটা হচ্ছে উড়ে যায় বকপক্ষী, আমি বৈদেশী হিসাবে আছি। এই ক্যারেক্টারটা কি আপনাকে মাথা রেখে করা ছিল কিনা? মানে আপনি যেহেতু মানে বিদেশেই থাকতেন, আসতেন, আমার কেন যেন মনে হয় আপনার বলার পরে মনে হচ্ছে যে এটা কি আপনাকে মাথায় রেখে লেখা কিনা। আমি তোমাকে বলি, এইটা হুমায়ুন ভাই উনি মারা যাওয়ার আগে ওনার লেখা পাণ্ডুলিপি প্রথম আলোতে প্রচার করা হয়েছে, ওরা হাতে লেখা ওই যে স্ক্রিপ্টের ইয়ে, তো ওইখানেও লেখা ছিল, এই কপিটাও আমি রেখেছি। উনার সাথে গ্রুপ, উনি সবাই, বাংলাদেশের এমন কেউ নাই, আগের যত নাটক ছিল অদেখা ভুবনেও আছে, এইসব দিন রাত্রি, বুলবুল আহমেদ থেকে শুরু করে সিনিয়র ফরিদি ভাই, কোনো আর্টিস্ট বাকি নাই, সবাই উনার সাথে অভিনয় করেছেন। যাদেরকে উনার ভাল লাগতো উনি ধরে রাখতেন, যাদেরকে ভাল লাগতো না উনি আর কাজ করতেন না। ইভেন অনেকে আছে, সিনিয়র জুনিয়র অনেক আছে, নাটক করিয়েছেন, সিনেমা করিয়েছেন, উনার ভাল লাগে নাই, পুরোটা আবার রিশুট করেছেন বাদ দিয়ে। উনার ফাইন্যান্সিয়ালি লস হয়েছে, কিন্তু আবার অন্যজনকে নিয়ে, যাকে নিয়ে করিয়েছেন ওনাকে তো টাকা দিয়েছেন, কিন্তু বাদ দিয়ে আরেকজনকে নিয়ে করেছেন। এইটাই উড়ে যায় বকপক্ষীতেও ছিল এই ঘটনাটা। তো উনি মারা যাওয়ার পরে যে পাণ্ডুলিপিটা প্রকাশিত হয়, ওইখানেও লেখা ছিল, উনি ধরো আমার যে ক্যারেক্টারের নাম লিখতেন না, লিখতেন স্বাধীন। ডাক্তার এজাজ ভাইয়ের কথা লিখতেন ডাক্তার, ফারুক ভাইয়ের কথা লিখতেন ফারুক, শাওন ভাবিকে উনি শাওন ডাকতেন না, কুসুম ডাকতেন। ওই শ্রাবণ মেঘের পরের থেকে কুসুম। আর বাকি উনি ক্যারেক্টারের নাম দিতেন। আর উনার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরে বলতেন, দেখো তো, ভাবো তো এই ক্যারেক্টারে কারে নেওয়া যায়। তো উনার যারা নিজস্ব, আর নামও লিখতেন এইভাবে অরিজিনাল নাম, প্লাস ক্যারেক্টারটা উনি লিখতেন যে আমি যে ক্যারেক্টারটা করব। যেমন আমি 2-1 বার, যেমন ওই যে আমার আছে জল, আমার মা মারা গেছেন, আমি বলছি না 40 দিনের আগে করব না। এইটাতে আমার ক্যারেক্টার তখন মানে অন্যকে ইয়ে করা হয়, অন্যভাবে উনি লিখেন। তারপরে শেষের দিকে এটা পুরো ছবিটাই শুটিং হয়েছে আমাদের কুলাউড়ার শ্রীমঙ্গলে, লাউয়াচড়া ওই যে ফরেস্টে। লাস্টে উনি চেয়েছিলেন যে স্বাধীন তুমি ইয়ে করো, স্ক্রিনে প্রেজেন্সটা থাকুক, ছোট্ট একটা গেস্ট অ্যাপিয়ারেন্স করো। তা আমি বললাম, হুমায়ুন ভাই আমি যদি করি তাহলে তো পুরোটাই আমি করতে পারি, ছোট ইয়ে করব কেন। লাস্টে উনি মনক্ষুণ্ণ হয়েছেন। ওই ছোট একটা ক্যারেক্টার আছে জয়ন্ত দা করে, ওই কুলাউড়া রেল স্টেশনে, না রেল স্টেশনের নাম চেঞ্জ করা হয়, নংলা স্টেশনকে সোহাগপুর না কি যেন নাম উনি ওই বোর্ডে লাগিয়ে দেন, ওইখানে করা হয়। তো ওই এটা উনি শেষ পর্যন্ত ওইটাও আমি করি নাই,
কিন্তু শুটিং এ আমি গিয়েছি, যেহেতু কুলাউড়ায় গিয়েছি। তো উনি যে কথাটা তুমি প্রশ্ন করলে, এত কথা বললাম, আমি প্রথম উনার সাথে ওই যে প্রডিউস করি চন্দ্রকথা, এইটার যখন প্রি প্রোডাকশনের কাজ চলতেছে, উনি আমাকে একটা কথা বলেছিলেন, স্বাধীন, তোমার কথা শুনলাম, তুমি এই স্কুল থেকে পাশ করে আসছো, লন্ডন থেকে, এখান থেকে অনেক বড় বড় রথী মহারথীরা বের হয়ে আসছেন, যে পিটার ওটুলের মতো মানুষ ওই স্কুলে স্টাডি করেছেন। তো বললেন এরা আসছেন, তুমি আসছো, নিশ্চয়ই ভালো অভিনয় করো, বাট আমাকে তোমার পরীক্ষা দিতে হবে, আমাকে পরীক্ষা নিতে হবে, তোমাকে টেস্ট করব আমি উইথ ক্যামেরা। তুমি আমার যদি পছন্দ হয়, তুমি যদি টেস্টে পাস করো, তাহলে আমি ছবিতে, যেহেতু তুমি একজন অভিনেতা অ্যাক্টর, তোমাকে আমি রোল দেব। আদারওয়াইজ তুমি যত বড় অভিনেতা হয়ে যাও, যত বড় স্কুল থেকে আসো, আমি তোমাকে, আর প্রডিউসার হয়ে যাও, আমি তোমাকে কোনো দেব না। বলে আবার এক্সাম্পলও দিলেন যে রিয়াজ আমার কাছে আসছে, আমার একটা ছবি করবে। রিয়াজ তখন ওই কি মনের মাঝে তুমি করে হিট, বাংলাদেশেও মানে প্রচুর ছবি, সুপারস্টার। রিয়াজকেও আমার কাছে পরীক্ষা দিতে হয়েছে। আমি নাটকে অভিনয় করিয়েছি, তারপরে দুই দুয়ারি ছবিতে আমি কাস্ট করেছি। এক্স্যাক্টলি ফেরদৌসও হুমায়ুন ভাইয়ের কাছে যাওয়া, যে আমি স্যার আপনার ইয়েতে, ফেরদৌস তখন হঠাৎ বৃষ্টি করে, মানে দুই বাংলায় সুপারস্টার, উনি হঠাৎ বৃষ্টি ছবি দেখেছেন হুমায়ুন ভাই। ফেরদৌসকে জিজ্ঞেস সেম কথা, যে তুমি কি নাটক করেছো? সে বলছে না, আমি নাটক করিনি। কেন? যে আমি তো স্যার, আমার মডেলিং থেকে আমার শুরু কেরিয়ার, তারপরে ছবি, আর আমার বিশ্বাস আমি নাটক করলে আমি ছবির থেকে আমার ইয়ে হয়ে যাবে, মানে মান পড়ে যাবে, এই ধরনের কি একটা কথা বলেছিল, যে আমি নাটক করিনি, আর আমার আমি নাটক করব না। তখন হুমায়ুন ভাই বলছেন, না, তুমি সুপারস্টার, তোমার ছবি আমি দেখেছি, কিন্তু আমার সাথে কাজ করতে হলে তুমি আমার সাথে নাটক করতে হবে। এটা তোমার জন্য পরীক্ষা না। আমার যেটা বলছিলেন পরীক্ষা, টেস্ট, এটা ফেরদৌসের জন্য পরীক্ষা না, কারণ ছবি তো উনি অলরেডি দেখেছেন। উনি এটা করতেন কি কারণে? উনি উনার চোখ দিয়ে, উনার ক্যামেরা দিয়ে অ্যাক্টিং লেভেলটা মেপে নিতেন, দেখে নিতেন। তারপরে যে এই ক্যারেক্টারটা ফেরদৌস করবে, এই ক্যারেক্টারটা রিয়াজ করবে, এই ক্যারেক্টার স্বাধীন করবে, ওইটা ভেবেই ওই ক্যারেক্টারটা উনি লিখতেন। তো যথারীতি ফেরদৌসের কিন্তু আর কোনো নাটক নাই, তুমি দেখবা, শুধু একমাত্র ওই চন্দ্রকথা করার আগে ফেরদৌসের হুমায়ুন আহমেদের একটা নাটক আছে, এসো। ওই এসো নাটকটা ফেরদৌসের একমাত্র নাটক, আর কিন্তু কোনো নাটক নাই। তো আমাকেও যেইভাবে চন্দ্রকথায় অ্যাক্টিং, একটা নাটক ছিল উনার, যেটা আমাকে বললেন, শোনো, আমার একটা নাটক ছিল, আমি ছিলাম না তখন বাংলাদেশে, আমার চিফ অ্যাসিস্ট্যান্টকে আমি বুঝিয়ে দিয়ে গিয়েছিলাম, আমেরিকা ছিলেন উনি, যে তুমি এটা করো। সেই নাটকটা করেছে, আমি এসে দেখছি। উনি নাটক দেওয়ার আগে করতেন কি, সবাইকে নিয়ে জড়ো হয়ে বাসায় নাটক দেখতেন, আর টিভি দেখেন না উনি, টিভি কোনোদিন অনই করেন না। ওইটা দেখে তারপরে পছন্দ হলে জমা দিতেন, না হলে দিতেন না। তো বললেন, আমি ওটা নাটক শেষ, শুটিং টুটিং করে রেডি করে রাখছে, আমি এবার ইউএসএ থেকে ফিরে এসে নাটকটা দেখলাম, আমার পছন্দ হয়নি, আমি নাটকটা আর দেইনি। এটা এখনো পড়ে আছে। পরে যেই না কোন চ্যানেলে দেওয়ার কথা ছিল, মনে হয় সাগর ভাইদের চ্যানেল আই, অন্য নাটক করে আমি দিয়েছি, কিন্তু এটা দেইনি, এটা এখনো পড়ে আছে। আর এখন আমার কাছে অন্য কোনো স্ক্রিপ্ট লেখা না। এক কাজ করো, এই নাটকটা আমি আবার রিশুট করব তোমাকে নিয়ে, মেইন ক্যারেক্টারটা আমার। এইটাতে পীযুষ দাও ছিলেন, ডাক্তার এজাজ, মুনিরা মিঠুর প্রথম নাটক, আমারও প্রথম নাটক ওনার সাথে। এটার নাম হচ্ছে যাত্রা। তো বললেন, এটা বিটিভিতে অনেয়ার হয়েছে, বিটিভির জন্য। বললেন, এই নাটকটা আমি আবার শুরু করব, তোমার পরীক্ষা নেব। আমি প্রথম সিকোয়েন্সই আমাকে দিয়ে শুরু। আমি নার্ভাস ছিলাম না, কনফিডেন্ট ছিলাম, কারণ আমার এই কনফিডেন্ট আছে, কারণ আমি তো ট্রেন্ড। তো আমার একটা ভেতরে একটা ইয়ে ছিল, টেনশনও না, ইয়েও না, যে ভেতরে একটা কি বলবো আমি, কিউরিসিটি, একটা অন্য একটা ইয়ে ছিল, যে উনার পছন্দ হবে কিনা। কারণ এর আগে আমি জেনে গেছি, অনেকে ভালো অভিনয় করলে উনার পছন্দ হয় না, অ্যাক্টিং প্যাটার্নটা উনার পছন্দ হয় না, না হলে উনি কিন্তু নেবেন না, শুধু পাস করা না। তো এইটা একটা আমি কনসার্ন ছিলাম সাবকনশিয়াস মাইন্ডে। আমি নাটকটা প্রথম সিকোয়েন্সই, এজাজ ভাই শুয়ে আছে, মৃত্যু পথযাত্রী একজন লোক আসছে, সে মারা যাবে, আমি তার সাথে গিয়ে কথা বলতেছি, সিকোয়েন্সটা করলেন,
করে আমাকে এইভাবে আমার ঘাড়ে হাত দিলেন, দিয়ে করলেন, স্বাধীন আসো, ওরা অন্য সিকোয়েন্স গুলো করুক। পীযুষ দাও ছিলেন, ওরা অন্য সিকোয়েন্স করুক, আর আসো আমরা গিয়ে বসবো। আমরা বাংলোতে আমারে নিয়ে চলে আসলেন, এসে বললেন ইওর পাস, তুমি পাস করেছো, তোমার অ্যাক্টিং লেভেল ভালো, ইউ আর সো কনফিডেন্ট, তুমি খুব ক্যামেরা ফ্রি, এন্ড তোমার চোখ কথা বললে, তোমার চোখের গভীরতা অনেক বেশি, তোমার চোখে মুখে তোমার এক্সপ্রেশন খুবই ভালো, আমার পছন্দ হয়েছে, তোমাকে আমি এবার কাস্টিং দেব। এই কাস্টিং, চন্দ্র কথায় আমার এমন একটা কাস্টিং দিলেন যেটা অন্য কোনো প্রতিষ্ঠিত অভিনেতাও করবে না। আমি নাম নিচ্ছি না, এটা অন্য একজন করার কথা ছিল, আমি যেটা করলাম। একজন পক্ষাঘাত রোগী সারা ছবিতে শুয়ে থাকে, শুধু তুমি দেখেছো কিনা আমি জানি না, শুধু ইয়েতে ফ্ল্যাশব্যাকে সে একটা গান গায় চম্পার সাথে। চম্পা ছিলেন আমার কো আর্টিস্ট, আমার বউ, আমি হলে গিয়ে দেখেছি, আমার বাবা ছিলেন, আমি হলে গিয়ে দেখেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো এই আমাকে এইটাও বললেন, এই ক্যারেক্টারটা অনেকেই করবে না, করতে চাইবে না, ইটস এ চ্যালেঞ্জিং ক্যারেক্টার, এন্ড তুমি একজন গুড অ্যাক্টর, এন্ড অ্যাজ এ প্রোডিউসার আমি তোমাকে এই চরিত্র দেব। এটা তোমার জন্য লেখা ছিল না, তখন তো উনি আমাকে চিনতেন না, স্ক্রিপ্ট আমার সাথে পরিচয় হওয়ার আগে লেখা। আমাকে বললেন অ্যাজ এ প্রোডিউসার তুমি এই চ্যালেঞ্জিং ক্যারেক্টার তোমাকে নিতে হবে, এটা অনেকেই করতে চাইবে না, এটা কঠিন, শুয়ে শুয়ে তুমি কত কি করবা, আর রাগী একটা বদমেজাজি, রাগী একটা মানুষ, বাপ ছেলে দুইজনই রাগী মানুষ, বদমেজাজি ছিল। এই আমি করলাম। তো এইটার পোস্ট প্রোডাকশন যখন চলতেছে, শুটিং শুরু হওয়ার আগে যাত্রা প্রথমে করলাম, আমার পরীক্ষা টেস্ট। সেকেন্ড নাটক ছিল বৃক্ষ মানব। বৃক্ষ মানবে রুবেল ভাই ছিল, এজাজ ভাই, ফারুক ভাই, আমি, আমার সাথে আমার কো আর্টিস্ট, আমার নায়িকা ছিল রিদি ছিল। তো ওইটা করার পরে আমি গুলশান ওই যে অ্যান্টিক মার্কেটে আমরা কিছু প্রপস কেনার জন্য গিয়েছিলাম, হুমায়ুন ভাই, আমি, আর সম্ভবত মাঝার ভাই অন্যদিনের, উনিও ছিলেন। যাওয়ার পরে লোকজন, ওই নাটকটা চ্যানেল আইর মনে হয় প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রচারিত হয়েছে, ওই ইয়েটা বৃক্ষ মানবটা। দোকানে ঢুকছি, করছি, লোকজন আমাকে চিনতে পেরেছে, ছবি তোলার মানে করতে জিজ্ঞেস করতেছে, নাটকটা দেখেছি, ভালো হয়েছে। হুমায়ুন ভাই এটা খেয়াল করলেন। আমরা বের হওয়ার পরেই আমাকে বললেন, স্বাধীন একটা জিনিস খেয়াল করেছো? আমি বললাম কি? তোমাকে মানুষ সেকেন্ড নাটকেই চিনতে পেরেছে, এটা কিন্তু কঠিন, সবাইকে চিনে না, অনেক আছে আর্টিস্ট, অনেকগুলো নাটক করেছে, ছবি করেছে, কিন্তু কাউকে চিনাতে পারবে না, তুমি নাটক দেখিয়ে চিনাতে হবে। নামে ফেসটা মানুষের থাকে না, পরিচিতি পায় না, এই ধরনের বিষয় আছে। আর অনেকে একটা বিজ্ঞাপন থেকে হয়ে যায়, একটা নাটকের থেকে হয়ে যায়। তো মানুষ তোমাকে অলরেডি চিনে ফেলেছে, এন্ড ইউ আর এ স্টার। ওই সেকেন্ড নাটকেই উনি আমারে বলছিলেন। তারপরে তো মানে উনার সাথে ওই চন্দ্রকথা শুরুর আগেই আমরা 5টার মতো নাটক উনার সাথে করে ফেলেছি। দাদা, এই যে আমরা যদিও লিখিত সাহিত্য আকারে পাই না, মানে হুমায়ুন আহমেদের লেখায় আমরা কিছু জনপ্রিয় চরিত্র দেখি, যে হিমু, মিসির আলী, শুভ্র, কিন্তু লিখিত সাহিত্য না হওয়ার পরেও মানে আমার খুব ব্যক্তিগতভাবে আমি খুব পছন্দ করি তারা তিনজন সিরিজটা আমাকে খুব মানে আনন্দ দেয়। আমার মানে আমি হয়তো মন খারাপ থাকলে বা আমার অবসর সময় আমি এখনো প্রায় তারা তিনজন সিরিজের পর্বগুলো দেখি। তো এইটা কি আর হবে না? মানে যেহেতু হুমায়ুন স্যার নেই, এটা কি ইন ফিউচার আর কোনোদিনই হবে না? এইটা তো মানে মানুষের ভাবনায়, কল্পনায়। তুমি তো একজন অভিনেতা, তুমি নিজে লেখো, তোমার লেখার সেন্স অফ হিউমার আগেই প্রশংসা করেছি, এটা খুশি করার জন্য না, তোমার লেখা স্ক্রিপ্ট আমি করেছি, সুন্দর তোমার ভাবনা। এইটা তো আসলে সম্ভব না। আমি তোমাকে যদি একটা উদাহরণ দেই, অনেক এনজিওর কাজ আছে, হুমায়ুন ভাইয়ের স্ক্রিপ্ট পরিচালনা করেছেন কি ওই যে প্রাথমিক শিক্ষার উপরে, তারপরে কমিউনিটি হেলথের উপরে জ্যোৎস্নার ফুল নামে একটা ধারাবাহিক ছিল, আরো ছিল, বিটিভিতে প্রচার হয়েছে। এইখানে ডিরেকশন কিন্তু দিয়েছেন আবুল হায়াত, কিন্তু নাটকের প্রমোশনাল, প্রমোটমো সব বিজ্ঞাপন মানে পত্রিকার থেকে শুরু করে টিভিতে দেয়া হয়েছে হুমায়ুন আহমেদের জ্যোৎস্নার ফুল, হুমায়ুন আহমেদের। এইখানে থাকে না যে নরমালি না কিভাবে যায় নাটক, যে যিনি পরিচালনা করেছেন স্ক্রিপ্ট রাইটারের প্রমোতে যায় না, এটা টাইটেল ক্রেডিটসে যায় নাটক যখন শেষ হয়।
অথবা শুরুতে যায়, কিন্তু ওইগুলার প্রমোশনালি যেত হুমায়ুন আহমেদের জ্যোৎস্নার ফুল, তো মানুষ ধরে নিত, মনে করতো এটা সব ডিরেকশনও মনে হয় হুমায়ুন আহমেদের। কিন্তু এইখানে ব্যবধানটা হচ্ছে, এটা অনেকেই বলেছেন, হায়াত চাচাও বলছেন, যে উনার স্ক্রিপ্ট যারা নিয়েছেন, ডিরেকশন দিয়েছেন, একটা দাড়ি ক্ষমাও কিন্তু চেঞ্জ করতেন না, একটা শব্দও চেঞ্জ করতেন না, কারণ উনার নাটকের কিছু শব্দ ছিল, এটা অন্য কেউ ব্যবহার করেন না, উনি করতেন। উনার লেখার মধ্যে একটা স্টাইল ছিল, ধারা ছিল। এইটা তুমি তো একজন লেখক মানুষ, অভিনেতা, উনার লেখা কি লেখা না এটা তুমি পড়লেই বুঝতে পারবা। যেমন উনি কোনোদিন বিবাহ বলতেন না, বিয়ে বলতেন না, বিবাহ। উনি কোনোদিন উনার নাটকের ছবিতে মেয়ে বলতেন না, কন্যা। কন্যার কি বিবাহ হয়েছে? এই জনাব, আপনার মনটা কি ভালো? উনার কিছু একটা ধরন ছিল, একটা ধরন ছিল, কথা বলার, কথা ইয়ে করার, বিয়ে বিটি, স্থানীয় স্কুলের হেডমাস্টার, ফার্স্ট ক্লাস পাস, না না, উনার নিজস্ব একটা ধারা ছিল লেখার মধ্যে। তো এটা উনাকে আমরা যেহেতু হারিয়ে ফেলেছি, আমি তোমাকে বলবো, যেমন শাওনের পরিচালনায়, তারপরে আরো কয়েকজন করেছে, উনার বই থেকে নিয়ে স্ক্রিপ্ট করা হয়েছে। যেমন লাস্ট এটা মনে হয় শাওনের, ওইটাতে আমি ফেরদৌস আমরা গেস্ট অ্যাপিয়ারেন্স করেছি, ওই যে রিয়াজ ভাই, এটা ছিল কৃষ্ণপক্ষ। তো এইটা নির্ঝর নামে একজন ওই স্ক্রিপ্টটা করেছেন বইয়ের থেকে, গল্প থেকে নিয়ে। কিন্তু আমরা করার সময় দেখেছি, পড়ার সময় দেখেছি, এটা হুমায়ুন আহমেদের, যদিও উনি যথেষ্ট চেষ্টা করেছে, উনি কয়েকটা নাটকও করেছে ওই উনার গল্প নিয়ে, আমিও অভিনয় করেছি, ওইভাবে হয় নাই। মানে হুমায়ুন আহমেদিও একটা বিষয় আছে, একটা ধারা আছে, একটা সিগনেচার মার্ক। হ্যাঁ 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 হ্যাঁ, এইটা উনি এমন ভাবে এস্টাবলিশ করেছেন, এইটা উনার ডায়লগ শুনলেই, ক্যারেক্টার দেখলেই বোঝা যায় এটা হুমায়ুন আহমেদের নাটক, এইটা হুমায়ুন আহমেদের ইয়ে। যেমন আমাদেরকে লোকজন কথা প্রসঙ্গে যদি উঠে রাস্তায় দেখে, প্রথমে স্বাধীন বলে না, বলে নুহাসের আর্টিস্ট অথবা হুমায়ুন আহমেদের আর্টিস্ট, একটা লেভেল আমাদের হয়ে গেছে। তো যেটা তারা তিনজনের কথা বলছো, উনি চলে গেছেন, এই জিনিসটা উনার মাথার থেকে আসছিল, উনার লেখনীর থেকে আসছিল। লোকজন আমাদেরকে ভাবে আমরা হুমায়ুন আহমেদের কলম থেকে বের হয়ে আসছি, যে হুমায়ুন আহমেদের আর্টিস্ট, হুমায়ুন আহমেদের ইয়ে। আমি তারা তিনজনের এমন জনপ্রিয়তা, এটা জীবনে যাবে না, আমাকে দেখলে কয় বাকি দুজন কোথায়, এটা লন্ডনে হোক, আমেরিকায় হোক, আর বাংলাদেশে হোক, দুজনকে দেখলে কয় আরেকজন কোথায়। এইটা উনি চলে যাওয়ার পরে আমরা তারা তিনজন মিলে বিজ্ঞাপন করেছি, ইভেন গণস্বাস্থ্যের জক্কা নিয়েও করেছি, মোবাইল ফোনের করেছি, কি একটা প্রপার্টি ডেভেলপমেন্টের করেছি, তারপরে আগুন আহমেদ নামে ইয়াং ডিরেক্টর, তার নাটক করেছি, বিবাহ নাম। অনেকে চেষ্টা করেছে আমাদের তিনজনকে নিয়ে, হুমায়ুন আহমেদের নাটক হয় নাই, কিন্তু তারপরেও লোকজন করতে চায়, করে এই কথাটা বলে যে আপনারা তিনজন দাঁড়ালেই একটা কিছু হয়ে যায়, আপনাদের কেমিস্ট্রিটা এই ধরনের সার তৈরি করে গেছেন, আর দর্শক পছন্দ করে। যদিও উনার মতো হবে না, প্রশ্নই উঠে না, কিন্তু লোকজন পছন্দ করে, লোকজনের ভেতরে ওই জিনিসটা চলে আসে, হুমায়ুন আহমেদের তিনজন পাইছি, এই যে আছে তারা। তো এইটা উনি নাই, ওইভাবে এটা সম্ভব না। অনেকে চেষ্টা করছে, রিসেন্টলি তুমি চিনবা শামীম আহমেদ রনি, সে যে এই যে মেন্টাল তার করা ছিল সাকিব খানকে নিয়ে, সে আগে নাটক করতো, সে হুমায়ুন আহমেদের খুব ভক্ত। ইভেন গৃহ সুখ প্রাইভেট লিমিটেড নাকি একটা, ওই আদলে তার লেখা একটা নাটকও আমরা করেছিলাম। সে রিসেন্টলি আমাকে পোস্টার পাঠিয়ে দিয়েছে, এটা আমি ডিসক্লোজ করি নাই, শেয়ার করি নাই, ভূত বিলাস নাম নাটক না, ছবি করবে, সে ছবি করবে। এইটা সে ইংল্যান্ডে শুট করবে, এইটা তার প্রডিউসার রেডি, যেটা আমাকে বলেছে। সে আমার খুব ভক্ত, যে বড় ভাই, সে আমরা তিনজনের ছবি দিয়ে, সে মোটামুটি ওই যে ফার্স্ট ড্রাফট একটা পোস্টার করা, নাম দেয়া ভূত বিলাস, সে সিনেমা করবে। ওই যে বললাম না, লোকজন যে সারের মতো হবে না, সবার কথাই এইটা। তারপরেও আপনারা তিনজন থাকলে এইখানে আর অন্য কোনো নায়ক নায়িকা লাগে না, কোনো স্টার লাগে না, লোকজন আরো দর্শক বিরক্ত হয়। যে আমরা তারা তিনজনের সিকুয়েলে, তুমি নিশ্চয়ই দেখেছো, অনেক স্টার ছিলেন অনেক ইয়েতে, হুমায়ুন ভাই নিজে এক্সপেরিমেন্ট করেছেন, যে একটা ইয়েতে রিয়াজ ভাই ছিল, আমরা তিনজন ইয়েতে মনে হয়, এইভাবে অনেক ছিল। অডিয়েন্স বিরক্ত হয়ে যায়, অডিয়েন্স ওইখানে আর অন্য কাউকে দেখতে যায় না।
ওই তারা তিনজনকে চায়। তারপরে উনি তারা তিনজনের আদলে নাটক করেছেন, ধরো একটাতে আমি নাই, দুজনকে দিয়ে অডিয়েন্সের ওই কোয়েস্ট ওই এটা থাকে যে না একজন ছাড়া তো এটা জমছে না, হচ্ছে না। তারপরে অথবা এজাজ ভাই নাই, আমি আর ফারুক ভাই, অথবা আমি আর এজাজ ভাই, ফারুক ভাই নাই, এটা আর হয় না। যেমন তারা তিনজনের একটা ইয়েতে মীর সাব্বির করেছে, আমি ছিলাম না, ওই নাটকটা লোকজন পছন্দ করে নাই। এটা হুমায়ুন ভাই নিজেও বুঝতে পেরেছেন। নাটক করার পরে উনি বলেছেন না ওই কেমিস্ট্রিটা নাই, ওই সিঙ্কটা হচ্ছে না। ইভেন আরেকটাতে ফারুক ভাই নাই, ওইটাতে মনে হয় ফারুক ভাই না এজাজ ভাই নাই, প্রাণ রায় করেছে, এইটা হয় নাই। মানে আমরা তিনজন, উনি নিজে বের করেছেন, উনি তৈরি করেছেন, ওনার থেকেই ওইভাবে মানে আর ইয়ে হয় না। তো ওনার মতো তারা তিনজন এটা সম্ভব না। এমনি আমরা তারা তিনজন ওই এজাজ ভাইয়ের কিছু, এজাজ ভাই নিজেও তো এখন লেখে, করেছি আমরা একটা ছবি করবে, এজাজ ভাইয়ের একটা প্ল্যান এইখানে করবে, এটাও করব, কিন্তু ওই তারা তিনজন এটা সম্ভব না, এটা কল্পনার বাইরে। মানুষ ভাবে আরেকটা জিনিস, মানুষ কি জন্য আমরা দুজনকে দেখলে কয় আরেকজন কোথায়, একজনকে তো বাকি দুজন। মানুষের ধারণা আমরা তিনজন একসাথে থাকি, মানে তিনজনের তিন ফ্যামিলি আছে, আলাদা থাকি, তিনজন তিন জায়গা থেকে আসছি, তিনজনের তিন ব্যাকগ্রাউন্ড, এইগুলা মানুষ ভাবে না। সাধারণ অডিয়েন্স তুমি কথা বলে দেখো, তারা ভাবে আমরা একই ফ্যামিলির একই সাথে থাকি, দুই মামা আর আমি পাকনা, আমরা আছি একসাথে। দাদা আপনি বলার পরে একটা জিনিস মনে পড়ছিল, যেহেতু আমি একটু ওয়ার্ল্ড ফিল্ম ঘাটাঘাটি করি, একটু পড়াশোনা করার চেষ্টা করি। থ্রি স্টুজেসের বেলাও এই আপনারা যেটা বলেন একদম ওয়ার্ল্ডের খুব জনপ্রিয় একটা সিরিজ থ্রি স্টুজেস, ওটার সাথে আপনাদের এই ঘটনাটা অনেকটা মিলে যায়, যদিও ওটার অ্যাক্টিং প্যাটার্ন আলাদা, আপনাদের এটার অ্যাক্টিং প্যাটার্ন আলাদা। ওটা তো তিনজন অ্যাক্টর এত বেশি জনপ্রিয় হয়ে গেছিল যে অ্যাক্টর যদি কখনো কেউ বিপদে পড়ছে বা তাকে চেঞ্জ করে অন্য অ্যাক্টর নেওয়া হয়েছে, ওই সিরিজ চলে না বা ওই পর্ব ফ্লপ হয়েছে। তখন মানে থ্রি স্টুজেস এত জনপ্রিয় যে ওটা নিয়ে সিনেমাও হয়েছে কয়েকবার, কিন্তু ওই লেভেলের হয় নাই যেটা যে সিরিজটা অ্যাক্টিং মানে একটা সিরিজ আকারে টিভিতে যেত, সেটা যে পরিমাণ জনপ্রিয়, সারা ওয়ার্ল্ডে জনপ্রিয়, ওটা না সিনেমা ওই জায়গায় নিতে পারছে, না ওটা যখন ওটা কোনো রিপ্লেস অ্যাক্টর করছে তাও ওই জায়গাটা নিতে পারছে। মানে আপনাদের এটার সাথে ওইটা খুব মিলে যায়, আপনাদের এই ঘটনাটার সাথে। না এটা ঠিক বলেছো, এটা ঠিক বলেছো, যেটা আমিও বললাম, উনিও তো এক্সপেরিমেন্ট করেছে যে অন্য কাউকে নিয়ে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে নিয়ে অথবা দুজনকে, ওইটা আর হয় নাই। অন্যরা করতেছে, বাইরে করতে চায়, আমাদেরকে তিনজনকে একসাথে নিয়ে জাস্ট বিকজ দর্শক পছন্দ করবে, যে হুমায়ুন আহমেদের হবে না জেনেও পছন্দ করবে। আর তুমি যেটা থ্রি স্টুজেসের কথা বললা, এইটা আমি তোমাকে বলি, আমি মনে হয় থার্ড না ফোর্থ একটা নাটক করলাম ওনার চন্দ্রকথার আগে, এটা ছিল পক্ষীরাজ। আমরা প্রত্যন্ত অঞ্চলে একজন পাখির সাথে কথা বলতে পারে তার ইন্টারভিউ আনতে যাই। ওই পক্ষীরাজ নাটকটা করার পরে আপনি ছিলেন ক্যামেরা, আমি ছিলাম ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ, এজাজ ভাই উপস্থাপক আর অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট। ডাক্তার এজাজ মিথ্যা বলে, আপনি হচ্ছে ইয়ে করে দেন ক্যামেরায় বলেন, হ্যাঁ আমার ওই যে টাকা মেরে দেয়, হ্যাঁ 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 অনেক আগে দেখছি। এই নাটকটা করার পরে উনি করতেন কি, ওই যে নাটক তো টিভি দেখতেন না, টিভিতে ইয়ে করতেন না, উনি নাটক জমা দেওয়ার আগে অ্যাসিস্ট্যান্টকে যখন দিতেন যে দিয়ে আসো, তার আগে উনি সবাইকে নিয়ে খাওয়া দাওয়া থাকতো, আয়োজন করে সবাইকে নিয়ে নাটক দেখতেন, তারপরে ওপিনিয়ন নিতেন, সবার মার্কিং করতেন, কে ভালো করেছে কে খারাপ করেছে, কোন সাইড ভালো না কোন সাইড ইয়ে না, আর পছন্দ হলে জমা দিতেন, পছন্দ না হলে জমা দিতেন না। তো ওই নাটকটা করার পরে হয়েছে কি, আমি তখন ওনার সাথে দক্ষিণ হাওয়ায় থাকতাম। পরের দিন উনি খুব আর্লি রাইজার, যত দেরিতে উনি ঘুমান না কেন 5:30 6টায় উঠে নিজে চা বানিয়ে, কেউ থাকতো না, পিয়ন থাকতো দিনে, আর সকালে নিজে চা বানিয়ে চা নিয়ে বসে উনি ওই ফ্লোরে বসে লিখতেন, লেখালেখি করতেছেন। তো আমাকে ডাকলেন, আমি গেলাম, গিয়ে বসলাম, চা খাচ্ছি, উনি লিখছেন, আর লিখার সময় উনি বিড়বিড় করে কথা বলতেন, আমি ওনার সামনে বসা চা খাচ্ছি। তো হঠাৎ উনি লেখা বাদ দিয়ে কি চিন্তা করছিলেন, চিন্তার মধ্যেই ওটা তো স্বাধীন, তোমাদের ওই কালকের নাটকটা দেখার পরে আমার একটা আইডিয়া আসছে। আমি বললাম, আপনার তো আইডিয়া সবসময় থাকেই, আপনি একই সাথে বই লিখতে পারেন, একই সাথে নাটক লিখতে পারেন, মানে কোনো আপনার ইয়ে হয় না। তো হ্যাঁ আইডিয়া তো আপনার আসেই, না অন্য একটা আইডিয়া আসছে। তখন আমাকে উনি জিজ্ঞেস করলেন, তুমি কি থ্রি স্টুজেস দেখেছো? বললাম জি দেখেছি, ব্রিটিশ ফেমাস একটা কমেডি। আমি অলওয়েজ, আমি যদিও আমেরিকায় পিএইচডি করেছি, আমেরিকায় থেকেছি, মাস্টার ইয়ে করেছি 1 বছর, কিন্তু ব্রিটিশ কমেডি আমার কাছে ভালো লাগে, যেটা আমাদের দেশে লোকজন ভাড়ামি আর কমেডি বুঝে না, মানে কমেডির নামে ভাড়ামিটাকে প্রাধান্য দেয়, ডিফারেন্সিয়েটটা করতে পারে না। তো উনি বললেন ব্রিটিশ কমেডির আমি একজন খুব ভক্ত,
আর কমেডি করা খুব টাফ। মানুষকে কাঁদানো, মানুষকে আপসেট করা, দুঃখ দেওয়া খুব ইজি, কিন্তু হাসানো খুব কঠিন কাজ। তো তোমাদের কালকে নাটক দেখার পরে আমার মাথায় একটা আইডিয়া আসছে। আইডিয়াটা হলো থ্রি স্টুডেন্টস এর কথা জিজ্ঞেস করার পরে উনি বললেন যে তোমরা তিনজনের কেমিস্ট্রিটা অদ্ভুত। আমি বললাম তিনজন মানে কে? যে ফারুক, তুমি আর ডাক্তার, তিনজন তিন ধরনের, কেমিস্ট্রিটা আমি যতগুলো নাটক করেছি, ছবি করেছি, এই ধরনের ইয়েটা পাই নাই। এরা তো আমার অনেক নাটক করেছে, তুমি আসার অনেক আগের থেকে করছে। সবচেয়ে আগে এজাজ ভাইয়ের আগেও ফারুক ভাই, তারপরে এজাজ ভাই। উনারা তো অসংখ্য নাটক, আর ফারুক ভাই হচ্ছেন হুমায়ুন আহমেদের সবচেয়ে বেশি নাটক করা মানুষ। তো বললেন এই নাটকটা দেখার পরে আমার এই আইডিয়াটা, থ্রি স্টুডেন্টস আসছে, তোমাদের তিনজনের কেমিস্ট্রিটা অদ্ভুত, আর আমি এই কেমিস্ট্রিটাতে তাতে কাজে লাগাতে চাই। কি কারণে? আমি সিনেমা বানাবো তোমরা তিনজনকে নিয়ে, তোমরা মেইন থাকবা, কিন্তু সিনেমা বানানোর আগে বড় বিশাল বাজেটের ব্যাপার থাকে, তো বিশাল আমি করব, ওই আগে নাটক করে এক্সপেরিমেন্ট করব, নাটক করে দেখব কেমন হয়, তারপরে আমি ওই সিনেমা করব। আর ওইটা বললেন থ্রি স্টুডেন্টস মানে আমি ওই আইডিয়াটা আমি শুধু নিচ্ছি, এটা এখানে কোনো কপি করা না, না, কারণ তাদের জীবনধারা, তাদের লাইফস্টাইল লন্ডনের সাথে তো ঢাকার কোনো মিল নাই, মিলবে না, নুয়াজ বললি মিলবে না। আমি করব কি, তোমরা তিনজনকে নিয়ে ওই আদলে আমাদের সমসাময়িক বিষয় নিয়ে আমি নাটক করব। প্রথমে নাটক করে দেখব কেমন হয়, সবার ওপিনিয়ন নেব, তারপরে যদি আমার ভালো লাগে আর পছন্দ হয় তাহলে আমি তোমাদেরকে নিয়ে ছবি করব। তারপরে তো বাকি ইতিহাস। উনি আর ছবি করতে পারলেন না এটা নিয়ে, কারণ টিভি ওয়ালারা এমন ভাবে উনাকে ধরলো, উনি আর পরে সিরিয়াস নাটক করতে পারতেন না। সবার হচ্ছে আমাদেরকে তারা তিনজন দেন, অথবা ধরো এনটিভিতে একটা সিরিয়াস নাটক আমরাই আছি, দেয়া হয়েছে, চ্যানেল আইতে হয়তো উনি তারা তিনজনের সিকুয়েল দিয়েছেন। এনটিভির কমপ্লেন যে নাটক ভালো সুন্দর, আপনার নাটক তো চলবেই। কামাল ভাইয়ের মতো মানুষ, মুস্তফা কামাল সৈয়দর মতো মানুষেরও কথা হচ্ছে, হুমায়ুন সাহেব আপনি চ্যানেল আইতে তারা তিনজন দিলেন, আমাদেরকে এইটা দিলেন, ঈদের সময় মানুষ তারা তিনজন চায়, ঈদের সময়। পরে আর উনি ছবি করা কি দূরের কথা, অন্য নাটক করতে পারতেন না, এই তারা তিনজন চলতেছে। আর তারা তিনজন একসাথে উনি তিনটা বানাইতেন না, যে কাউকে একটা দিতেন। ধরো ঈদের সময় 4-5টা চ্যানেলে ওনার নাটক যাচ্ছে, 7-8টা নাটকও করতে হইতো ওনার, কিন্তু তারা তিনজন সিকুয়েল থাকতো, একটা দুইটা করতেন না এট এ টাইম। তো এইটা কিন্তু অন্য টিভির লোকজন মানে এক ধরনের কমপ্লেইন থাকতো যে আমাদেরকে না দিয়ে ওদেরকে দিলেন, অথবা পরের ঈদে থাকতো, শোনেন স্যার অথবা হুমায়ুন সাহেব আপনি গতবার দিয়েছেন চ্যানেল আইকে, গতবার দিয়েছেন বাংলা ভিশনকে, এইবার আমাদেরকে তারা তিনজন দেবেন, এইভাবে মানে কথা থাকতো। এই হচ্ছে ইতিহাস। দারুণ দারুণ কিছু স্মৃতিচারণ জানতে পারতেছি। থ্যাংক ইউ দাদা। এইগুলোর অনেক কিছু আপনি বিভিন্ন সাক্ষাৎকারে বা বিভিন্ন চ্যানেলেও বলেন নাই, এই জন্য মানে থ্যাংক ইউ যে অনেক অজানা কিছু জানা গেল। তুমি আমাকে যখন বল, তুমি আমার একজন প্রিয় মানুষ, অভিনয় করো, তুমি মানে সুন্দর মনের মানুষ, তুমি তোমার সাথে তোমার লেখা স্ক্রিপ্টে আমি করি, যখনই বলেছো এখানে আমি, তুমি চিন্তা করে দেখো আমি নাও করি নাই। তুমি যেই তুমি বলছো যে এটা আমি টের পাই, আমি আপনাদের, তুমি আমাকে বলেছো যে আপনি আমাকে দিন বলেন, টাইম বলেন, আমি যেই সময় আপনার তখন আমি বলছি হ্যাঁ তোমারটা আমি করব। কারণটাই হচ্ছে এইটা, আপনি অনেক বেশি ন্যাচারাল অ্যাক্টর, মানে দেখে মনে হয় না যে অ্যাক্টিং করছেন। এটা যারা দর্শক তারা এই ব্যাপারটা বুঝবে না, আমরা যারা অ্যাক্টর এটা আমরা খুব বুঝতে পারি। মানে এটা সো টাফ টু মানে অ্যাক্টিং ক্যামেরার সামনে করা এবং এত বেশি ন্যাচারাল থাকা, দেখে বোঝা যায় না। যেটা আমরা খুব পার্শ্ববর্তী দেশে খুব সম্প্রতি হারিয়েছি ইরফান খানকে, তাকে দেখলে মনে হতো না যে তিনি অ্যাক্টিং করছেন। ইরফান খান ন্যাচারাল, হ্যাঁ, মনে হতো না যে তিনি অ্যাক্টিং করছেন। এরকম ন্যাচারাল অ্যাক্টর খুব কম আছে ওয়ার্ল্ডে। এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন দাদা, এটা কিভাবে সম্ভব, মানে এত ন্যাচারাল অ্যাক্টিং করা? ন্যাচারাল অ্যাক্টিংটা আমি তোমাকে বলি, তুমিও নিজেও একজন অভিনেতা, আর তুমি মনে হয় ডিরেকশনও দিচ্ছ যতটুকু আমি জানি। না এখন দিচ্ছি না, করোনার আগে দিয়েছি। অ্যাক্টিং এর বিভিন্ন প্যাটার্ন আছে, ধরন আছে। যেমন আমাদের যে যাত্রা, আমাদের যাত্রা স্টাইলে কিন্তু বাংলা সিনেমা হতো, এফডিসি যেগুলা বাংলা সিনেমায় ধরো দুজন কথা বলছে সামনাসামনি, কিন্তু ক্যামেরা সাইডে ধরা, কথাটা শুরু করেই ক্যামেরার দিকে চলে যাবে। যাত্রায় যেটা হয়তো, যাত্রায় মঞ্চটা মঞ্চ ধরো মাঝখানে, চারিদিকে দর্শক আছে, যাত্রার অভিনেতারা এইদিকে একবার কথা বলতো, গানও যদি হয় এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার, এইদিকে একবার ঘুরবে।
এন্ড অ্যাক্টিংটা হচ্ছে স্টাইলাইজড, ওভার অ্যাক্টিং, এক্সাজারেট করা। আমি তোমাকে বলেছি, এইভাবে করবে, বুঝছো? নরমালি বলবে না আমি তোমাকে বলেছি, আমি তোমাকে বলেছি। এই যে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব, মানে এই আবেগ, এই ইয়ে এইভাবে করবে। অ্যাক্টিং এর অনেক ধারা আছে, প্যাটার্ন আছে, যেটা তোমাকে স্টাইলাইজড বললাম, কমেডি বললাম, মেথড অ্যাক্টিং, ন্যাচারাল অ্যাক্টিং, যেটা এইটাই মেথড অ্যাক্টিং, যেটা আমি যাদেরকে গুরু ভাবি, ইরফান খানের কথা বললে এটা আমি ওনার মধ্যে আছে, কমল হাসানের মধ্যে আছে ন্যাচারাল অ্যাক্টিং আর স্টাইলাইজ অ্যাক্টিং ফিল্মে। ওমপুরীর মধ্যে ছিল আগে, নাসিরউদ্দিন শাহর মধ্যে ছিল, বিরাট বড় দাদা, অনেকের ভিতর আছে, মানে এমন ন্যাচারাল দেখে বোঝা যায় না যে অ্যাক্টিং করছে। আর যদি বলি হলিউডের কথা বলি, আল পাচিনোর কথা বলতে পারি, আমি যাকে অ্যাক্টিং গুরু ভাবি, মার্লন ব্র্যান্ডোর কথা বলতে পারি, ডাস্টিন হফম্যানের কথা বলতে পারি, তারপরে রবার্ট ডেনিরোর কথা বলতে পারি। তুমি ট্যাক্সি ড্রাইভার যদি ডেনিরো দেখে থাকো, ওয়ান্স আপন এ টাইম ইন আমেরিকা, ট্যাঙ্গো ইন প্যারিস যদি দেখো, মনে হবে ওই খুনিটা, ওই এটা। আমাদের ইংল্যান্ডেও অ্যান্থনি হপকিন্স, উনি তো স্যার মাইকেল কেইন। তো এইগুলা হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিংটারে বলা হয় মেথড অ্যাক্টিং। আর আমি সব ধরনের ওয়ার্কশপ করেছি অ্যাক্টিং এর, আমাদেরকে সব ধরনের প্যাটার্নের অ্যাক্টিং শেখানো হতো, যে মঞ্চে হলে এই ধরনের, এই রেডিওতে হলে এই ধরনের, ক্যামেরার সামনে এই ধরনের, আবার এই ধরনের মধ্যেও বিভিন্ন টাইপ। এখন ধরো আমরা যেগুলো আমাদের ইয়ে ছিল মিউজিক্যাল যাত্রা, এইখানেও মিউজিক্যাল নাটক হয়, ওই যে গান নির্ভর, নাচ নির্ভর, এইগুলাতে তুমি ওই স্টাইলাইজড অ্যাক্টিং লাগবে। এখানে ন্যাচারাল মেথড অ্যাক্টিং করলে চলবে না, বেমানান হবে না। তো এইখানে তোমাকে চেঞ্জ করতে হবে। এই জন্য আমাদেরকে সব ধরনের অ্যাক্টিং দেখানো হতো, মানে শেখানো হতো। আমার যে টিচার, আমার যে গুরু, আমার একটা কথা বলতেন সব সময়, যে ডোন্ট অ্যাক্ট, বি ইন ইট। যে অভিনয় করবা না, হয়ে যাও, ডোন্ট অ্যাক্ট, হয়ে যাও। হ্যাঁ, ডোন্ট অ্যাক্ট, বি ইন ইট। এই জিনিসটা আমার বুঝতে অনেক সময়, আমার স্কুল থেকে বের হওয়ার পরে প্রফেশনালি কাজ শুরুর 6 মাস, বছর খানেক গেছে। আমি বারবার ওনাকে জিজ্ঞেস করতাম যে হোয়াট ডাজ ইট মিন, আমি এখানে অভিনয় করতে আসছি, এন্ড ইউ আর সেইং ডোন্ট অ্যাক্ট, বি ইন ইট। আমি অভিনয় করতে আসছি, আমি অভিনয় করছি, আমি অভিনয় শিখেছি, এন্ড তুমি আমাকে বলছো অভিনয় করো না। এটা আমি তো বুঝতে পারছি না, আমি কনফিউজড। 6 মাস না বছর খানেক পরে, আমার প্রফেশনাল লাইফ শুরু হওয়ার পরে, উনি আমাকে তখন বলল যে আজ এন অ্যাক্টর, একজন অভিনেতা হিসাবে, মঞ্চ হোক, ক্যামেরায় হোক, স্টেজে হোক, ইয়েতে মাইক্রোফোনে হোক, মাইক্রোফোনে তো দেখা যায় না, ভয়েস দিয়ে করতে হয়, এটা যে মঞ্চ হোক আর ক্যামেরা হোক, ধরো মঞ্চেই উনি আমাকে বুঝালেন জিনিসটা, যে আমি আজ এ অডিয়েন্স, তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি, উই নো ইচ আদার ভেরি ক্লোজলি, বাট আমি যখন অডিয়েন্স হিসাবে, আমি অডিয়েন্সে থাকবো, বসবো, তুমি যখন মঞ্চে প্রবেশ করবে, এন্ট্রি নেবে, ওই এন্ট্রির থেকে তোমার দায়িত্ব হচ্ছে তুমি আমাকে ভুলানো যে তুমি স্বাধীন খসরু না। আর যদি বললেন ইফ কোনো কারণে আমার মাথায় আসে, আমার মনে হয় ও দিস ইজ স্বাধীন ভালো অভিনয় করছে, দ্যাটস মিন মানে তুমি ফেল করেছো, তুমি ওই ক্যারেক্টারে ঢুকতে পারো নাই। এইটা হচ্ছে ইয়ে। তো আমি সব ধরনের অ্যাক্টিং করে আমি শেষ পর্যন্ত, এটা তো অভিজ্ঞতা থেকে ইয়ে হয়। যেমন ইরফান খানের কথা বললাম, আমি তোমার 100% তোমার সাথে একমত। আরেকজনের নওয়াজুদ্দিন সিদ্দিকী, আরেকজন, এই যে ন্যাচারাল অ্যাক্টিং করে, মেথড, তার যেই ক্যারেক্টার দেও মনে হবে ওইটাই সে, এটা মেথড অ্যাক্টিং। আমি পরে তৈরি করেছি, এন্ড সবসময় আমি চেষ্টা করি যে আমি খুনির চরিত্র করলে আমাকে যেন খুনি মনে হয়। আমি আমাকে ভেঙেছি, যেটা হুমায়ুন আহমেদ আমার একটা কথা বলতেন শেষের দিকে সবার সামনেই, যে স্বাধীন হচ্ছে আলু। তা আমি আবার বুঝতে পারি, আলুর তো আর একটা নেগেটিভ মিনিং আছে, মানে এইটা কি বললে, আরে বাবা, এটা আমি তোমার ওইটা বলি নাই, আমি বলছি আলু সব তরকারিতে যায়, মাংস দিয়ে খাওয়া যায়, মাছ দিয়ে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, মিক্স সবজিতে দেয়া যায়, পুড়িয়ে খাওয়া যায়। গ্রামে মানুষ আলু পুড়িয়ে ওই
মাঠের মধ্যেও পুড়িয়ে খায়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তো তুমি হচ্ছে ওইটা। তোমাকে আমি বৈদেশি দিছি, দেশি দিছি, হিন্দু দিছি, খ্রিস্টান দিছি, পাকিস্তানি ক্যারেক্টার দিছি, তোমার যেইটাই দিছি মনে হয়েছে তুমি ওইটাই, তুমি ওইটা ধারণ করতে পারো। যেমন আমি গ্রামীণ চরিত্র করি নাই, এটা করার কথা ছিল সৌরভ নামে একটা টেলিফিল্ম আছে, ওই যে বাচ্চা কুড়িয়ে পায় তার বাচ্চা হয় না, শামিমা নাজরিন শাইমাপা আমার বউ ছিলেন, উনার একটা ছোট গল্প থেকে সৌরভ। তো ওইটাতে চ্যালেঞ্জার বাই করার কথা ছিল ওই হাজবেন্ডটা, আমি করার কথা ছিল একজন দারোগা। চ্যালেঞ্জার বাইটা ফেল করলেন, তারপরে মনে হয় এজাজ বাই করার কথা ছিল, উনিও কি কারণে ওই সময় বাইরে ছিলেন। আমি দারোগা করব, আমি ড্রেসও আনা হয়েছে এফডিসি থেকে, আমি তৈরি হয়ে গেছি, আমি উনি আমাকে নিয়ে গেছেন। হঠাৎ ওই লিচুতলায় যেখানে উনি শুয়ে আছেন এখন কবর, ওইখানে বসে আমরা নাস্তার পরে গিয়ে চা খেতাম শুটিং এর আগে, তারপরে ওখান থেকে শুরু হতো স্পটে যেতাম নোয়াজপল্লিতে। তো চা খাচ্ছি, করছি, হঠাৎ আমাকে বলেন স্বাধীন ম্যানেজারকে একটু ডাকো তো। ডাক দিলাম, ম্যানেজার আসলো। তখন সানোয়ার ভাইরা নাই, নতুন ওই জুয়েল রানা, জুয়েল ঢুকছে। জুয়েলকে ম্যানেজার আসলো, বুলবুল ভাই আসার পরে বলেন বুলবুল ম্যানেজার জুয়েলকে আসতে বলো এখানে। জুয়েল আসলো, আসার পরে বললেন জুয়েল তুমি এক কাজ করো না, শুটিং শুরু করবো আমরা, আর তুমি এক কাজ করো, ওনার স্টাফদের কথা বললেন কয়েকজনের কথা, যে নুরুল হক, ফজলু, রফিক, এদের, মুশাররফ, এদের করো ওই যে ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া লুঙ্গি, এই ফতুয়া টতুয়া যা আছে পরিষ্কার যেন না হয়, ধোয়া যেন না হয়, ছেঁড়া ময়লা গন্ধওয়ালা এগুলা জোগাড় করো, আনো। সে যথারীতি ওদের এগুলা নিয়ে আসলো। আসার পরে হুমায়ুন ভাই আমাকে এর আগে কিছু বলেন নাই, আমি তো ভাবতেছি কি যে করবেন, কার মনে কেউ আসবে অথবা কি করবেন জানি না, উনি আবার স্পটে চেঞ্জও করে ফেলতে পারেন গল্প। আমি মনে করছি এই ধরনের কিছু হবে। আমাকে এই ড্রেসগুলো আনার পরে আমারে বললেন স্বাধীন করো, খোলো সবকিছু খোলো, তুমি করো। তখন আমার পুলিশের ড্রেস পরা, যে ওই ক্যারেক্টার এখনো হয় নাই, মনে হয় আমার ইভেন শঙ্কর শাহজাল, শঙ্কর দাকে এইটার জন্য খোঁজা হয়েছে। তখন ওনার শরীর খারাপ, পারেন নাই। আমাকে বললেন এই পুলিশের ড্রেস খোলো, এগুলা পরো, জানি তোমার খারাপ লাগবে, ওদের গায়ের ঘাম আছে, গন্ধ আছে, ময়লা, তোমার খারাপ লাগবে, কিন্তু আমার কিছু করার নাই, পরো। আমাকে যথারীতি উনি পরে, আর মেকআপ বলেন আরো কালো টালো করে দেবে, লাগবে না, তুমি ফর্সা না, কিন্তু তোমার ওই যেইভাবে চেহারা আছে এই চেহারারে আরো করতে হবে, পুড়ে যাওয়া এই ধরনের গ্রামের কেটে খাওয়া মানুষ। উনি স্পটে নিয়ে রাজি। জুয়েল তো সাহস করতে পারতেছে না, তারপরেও যথারীতি সে সাহস করে উনারকে ফিস করে বলল স্যার উনাকে কি এই চরিত্রটা মানাবে, উনি খেটে খাওয়া গ্রামের মানুষ, উপোস থাকে, মানুষের বাড়িতে কাজ করে, এই সেই। তারপরে শামিমা নাজনীন, শাইমাপা কিন্তু আমার বয়সেও বড়, যে উনি শাইমা নাজনীনের হাজবেন্ড, উনাকে কি মানাবে? আর উনি তো শহরের চরিত্র ছাড়া গ্রামীণ চরিত্রই করে না, বৈদেশি করছে, উনি যত নাটক ছবি করেছে বাইরে হোক আপনার হোক সবই তো শহরের, উনাকে কি মানাবে? উনি রীতিমতো ধমক দিলেন জুয়েলকে, যে আমি জানি স্বাধীন কি করতে পারবে না, আমি এইটা নিয়ে আর সময় নষ্ট করতে চাই না, কাউকে খুঁজবো না, এই কমলকে আসতে বলো, অন্যদিনের যে কমলকে আসতে বলো, আমি ওই পুলিশ ক্যারেক্টারটা শর্ট করে ফেলবো, এটা করবে কমল, আর স্বাধীন করবে এইটা, সব সেট রেডি করো। আর মেকআপ ম্যানকে আসতে বলো, স্বাধীনকে একটু কালিকুলি মাখিয়ে দিতে হাতে টাতে, মুখে ঢুকে। এই শুটিং শুরু হলো, করলাম অসাধারণ একটা, ওনার ভালো কিছু কাজের মধ্যে পদ্ম, সৌরভ, পাপ, শ্যামল ছায়া, চন্দ্রকথা, মানে নাটকের মধ্যে, আর বৈদেশি তো আছেই, তারা তিনজনেরও কিছু ক্যারেক্টার। সৌরভ ওয়ান অফ দা সিরিয়াস, মানে তুমি দেখে থাকলে তো দেখছো, না দেখে থাকলেও তুমি দেখতে পারো, ইউটিউবে আছে, মানে করলাম আমি। তো এরপরে উনি বলছে, ওই জন্যই বলছেন স্বাধীন হচ্ছে আলু, স্বাধীন এই ক্যারেক্টার দেই, ওইটাই আমারও ছিল যে আমাকে মানাবে কিনা, খালি পায়ে হাঁটতেছি, যেখানে বাচ্চা পাই কুড়িয়ে নিয়ে আসি, বাড়ি ভর্তি করে ফেলছি বাচ্চা, শেষের দিকে টেলিফিল্মের শেষের দিকে আমার নিজের একটা বাচ্চা হয়, এই ছিল আমি একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে আসছি, দাদাকে বলবো আপনার ভক্ত অনুরক্তদের জন্য ছোট্ট করে একটু কিছু বলে যদি বিদায় নিয়ে নেন। ভক্তদের কাছে বলার তো অনুরোধ কিছু না, কোনো অ্যাডভাইসও না,
যে আমরা তো একটা মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি। ইউকেতে যদিও পরিস্থিতি অনেকটা ভালোর দিকে, লকডাউন শিথিল করা হচ্ছে, আমার ভ্যাকসিন দুইটাও হয়ে গেছে, মোস্ট অফ দা পপুলেশন হয়ে গেছে, ফার্স্ট ডোজ তো হয়ে গেছে, সেকেন্ড ডোজ হচ্ছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার অবস্থা করুণ অবস্থা, নিউজে দেখে রীতিমতো ভয় লাগে। আর আমরা হচ্ছি তাদের সাথে ল্যান্ড বর্ডার, পাশাপাশি দেশ। আমাদের যদিও বর্ডার গুলো বন্ধ করা হয়েছে, কিন্তু তারপরেও লোকজন আসা যাওয়া করছে, ধরাও পড়েছে। ইন্ডিয়ান ভেরিয়েন্টটা অলরেডি আমি দেখলাম। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। তাছাড়া যদি এটা ছড়িয়ে যায়, এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। আমরা অনেককে হারিয়েছি, আমাদের কাছের মানুষকে, আর আমরা হারাতে চাই না। আমাদেরকে সাবধান থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। নিজেকে সুস্থ রাখা মানে অন্যকে সুস্থ রাখা। এইটুকু হচ্ছে আমার সবার কাছে অনুরোধ। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা সবাইকে। দাদা বিদায় নেবেন না, আপনাকে রেখেই আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আমাকে স্নেহ করে ভালোবেসে দাদা প্রায় 1.5 ঘন্টা সময় দিলেন এবং আমার ডাকে তিনি চলে এসেছেন আমার আমন্ত্রণে। তো এই জন্য দাদাকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি। এই অনুষ্ঠানটাই পর্বটা যারা দেখলেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিনোদন প্রেমিক যারা রস প্রেমিক, তাদের কাছে এই সময়টা খুব অল্প মনে হবে, আর যারা বুঝবেন না তাদের কাছে এই সময়টা হয়তো অনেক দীর্ঘায়িত মনে হবে। তো আমি বলবো যে বিনোদন প্রেমিক মানুষদের উদ্দেশ্যেই বলবো যে আপনারা বাংলা নাটকের সাথে থাকুন, আপনারা সুস্থ বিনোদন নিন, এবং দাদার সাথে সুর মিলিয়ে বলবো যে এই অতিমারির সময়, এই মহামারীর সময় আপনারা চেষ্টা করুন নিজেকে কন্ট্রোল রাখতে, নিজেকে ঠিক রাখতে, সুস্থ রাখতে, এবং আপনার আশেপাশের পরিজন স্বজন সবাইকে ভালো রাখতে। আপনার মাধ্যমে যেন কারো ক্ষতি না হয়ে যায়, আপনার মাধ্যমে যেন কেউ অসুস্থ না হয়ে যায়, কেউ যেন কোনো খারাপ দিকে না চলে যায়। তো চেষ্টা করবেন ভালো থাকতে, সুস্থ থাকতে, এবং নিজেকে যতটুকু পারা যায় মাস্ক ইউজ করে সাবধানতার সাথে রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমাকেও ধন্যবাদ। ভালো থেকো, সুন্দর থেকো।